বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। তাড়াতাড়ি করে ছুটে আসেন প্রকৃতি দেবী পুকুরের দিকে। তারপরে লক্ষ্য করেন জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে তার পুত্রবধূ ভূমি। ভূমি, ভূমি, তোমার কি হলো? বলেই উনি ঘাটের দিকে নামতে লাগলেন। বাবা ঘনু, বাবা আয়, ঘনু আয়। ঠিক তখনই উনি লক্ষ্য করলেন আবছা আঁধার ধরে কেমন একটা অস্পষ্ট ছায়া যেন সরে যেতে লাগলো জলের ওপর ধরে, কেমন একটা আঁশটে গন্ধ। ঠিক এমন সময় কেউ তার কাঁধে হাত রাখল। চমকে উঠলেন প্রকৃতি দেবী। শরীর দিয়ে শীতল স্রোত নেমে গেল। আর ঠিক তখনই বুঝলেন তার ছেলে গনু এসে দাঁড়িয়েছে। দুজনেরই চোখ স্থির জলের দিকে। জল তখন রক্তে লাল। তাড়াতাড়ি করে ধরে বাড়িতে নিয়ে আসা হলো ভূমিকে। ও রাতের বাসন মাজার জন্য পুকুর পাড়ে এসেছিল। আর ঠিক তখনই এমন একটা দুর্ঘটনা। ওর নেই, দাহ করার ব্যবস্থা করো। নাড়ি পরীক্ষা করেই কবরেজ মশাই কথাটা বললেন। তারপর গলার কাছে লাল দাগটা দেখে বললেন, এটা কোনো মানুষের কাজ নয়। অত রাতে পুকুরে যাওয়া উচিত হয়নি। একে বিয়ে করার মাস 6 হয়নি। 1 বছরের আগে গা থেকে হলুদের গন্ধ যায় না। কেন যেতে দিলেন বৌদি? প্রকৃতি দেবী ঠায় বসেছিলেন এক কোণে। চারিদিকে লোকজন এসে বসেছে। ঘরে একটি মাত্র লণ্ঠন। বসন্তের শুরু। বাতাবি লেবুর ফুলের গন্ধ আর আমের মুকুলের ফুলের গন্ধ বাতাসে ঘুরছে। শীত কিছুটা কমেছে। পূর্ব মেদিনীপুরের ঝিল্লিপুর গ্রামটা গাছপালায় ভরপুর হওয়ার জন্য ঠান্ডাটা একটু বেশি পড়েছিল। তবে আজকাল তার শৈত্যপ্রবাহ কমতে শুরু করেছে। মাঝে মধ্যেই গরমের প্রভাব দেখা দিলেও সেটাও উবে যাচ্ছে। অর্থাৎ গরম আর শীতের মাঝামাঝি পরিবেশ। কতগুলো হনুমান বাড়ির চালে বসে সবেদা ফলগুলো ছিঁড়ে খাচ্ছে। মাটির বাড়িটার সামনে ফুটে থাকা গাঁদা ফুলগুলো আরও রঙিন হয়ে উঠেছে মিঠে রোদ্দুরে। ঝিল্লিপুর গ্রামের জমিদার রতনবাবু শুষ্ক মুখে বসে আছেন দাওয়ায়। বয়স তার অন্তত ওই 50-এর ঊর্ধ্বে হবে। ফর্সা ধবধবে তার গায়ের রং। মাথায় এখনো কালো ঘন চুল। হাতের 5টি আঙুলে বিভিন্ন ধাতুর আংটি। পরনে নামি দামি দোকানের ফতুয়া এবং পাজামা। ফতুয়ার ওপরে সোনার হার সজ্জিত। তার পাশে এসে বসলেন তার স্ত্রী সুরবালা। তার গায়ের রংটা ঈষৎ চাপা। মুখে পানের উপস্থিতি। সারাক্ষণ চিবিয়ে যাচ্ছেন। শাড়ির চাইতে তার গয়নার প্রতি বেশি সুনিপুণ নজর। তার গায়ের বহুমূল্য অলংকার দেখলে যে কেউ বুঝতে পারবে যে তিনি জমিদার গিন্নি। যাই হোক, পরিচয় দিয়ে নি। জমিদার বাবুর বাড়িতে আর সদস্য বলতে তার 2 পুত্র মনোহর আর শশীমোহন। মনোহরের স্ত্রী মালবিকা এবং তাদের 2 সন্তান মানিক ও রাজুন, যারা বর্তমানে 8 এবং 6 বৎসরের। আর ছোট ভাই মনোহর তখনও বিয়ে করেননি। সুরবালা দেবী হুঁকোটা তার স্বামীর হাতে দিয়ে পাশের কেদারায় বসলেন এবং বললেন, ভূমির মৃত্যুর পর আবার কার মনে ভূমির নাম আমার সামনে করবে না। রাগে গজগজ করে বলে উঠলেন রতনবাবু। সুরবালা দেবী তার মুখের দিকে তাকিয়ে রইলেন। ভূমির মৃত্যুর 1 মাস হয়ে গিয়েছে। তাতে আমার কি? মুখ থেকে হুঁকোটা নামিয়ে বলে উঠলেন তিনি। তারপর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বললেন, আমার সামান্য এক প্রজা ওই গণেশ, তার স্ত্রীকে নিয়ে আলোচনা করা কি জমিদার বাড়িতে শোভা দেয়? কিন্তু আমি আগেও বলেছি, ওই বাড়ি নিয়ে কোনো আলোচনা করবে না। আমার প্রজাদের নিয়ে অত মাথা ঘামানো ভালো লাগে না। সুরবালা দেবীর মুখটা শুষ্ক হয়ে গেল। কবরেজ মশাই কি বললেন? উনি নজরদারি করছেন। শোনো, মনোহরকে পাহারায় রাখতে হবে। মনোহর কিছু বলেছে কি? না,
কেবল ভয় পাচ্ছে। মনোহর তখন নিজের ঘরে সিটিয়ে বসে আছে। ভয়ে আতঙ্কে এক কোণে হাঁটুতে মুখ গুঁজে বসে কাঁপছে সে। ওকে যেতে বলো, ওকে যেতে বলো। ওর ঘরের সামনে তার স্ত্রী এবং দুইজন দাঁড়িয়ে। ঘরটা আঁধার, চারপাশের সমস্ত জানালা বন্ধ। একটা গুমোট ভাব তৈরি হয়েছে। মাঝে মধ্যে বুনো ফুলের গন্ধ ভেতরে ঢুকে অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। এখানে কেউ নেই দাদা, তুমি চোখ খোলো। বলেই পাশে এসে বসল শশীমোহন। বয়স তার 25-এর ঘরেই হবে। মায়ের মতো চাপা গায়ের রং, কিন্তু উজ্জ্বল। চোখ দুটো চঞ্চল কিন্তু মায়াবী। অনির্বাণ শিখার মতো অদ্ভুত এক দীপ্তি ওই চোখে। গালে ছোট ছোট করে রাখা চাপ দাড়ি, পরনে সাদামাটা ধুতি এবং পাঞ্জাবি। তবে ওকে বেশ মানিয়েছে, যে কারণ নজর কাড়ে এমনই ওর সৌন্দর্য। পাশে বসে দাদার পিঠে হাত রাখল। দাদা, এই দাদা। কে কে? আরও আঁতকে উঠল মনোহর। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভালোভাবে দেখার চেষ্টা করল। মনোহরের চোখের তলায় কালি, ফর্সা ধবধবে গায়ের রঙের সাথে এই কালি যেন বড্ড বেমানান। মাথার চুলগুলো উস্কো খুস্কো। ওই তো ওই তো ওই তো, দেখ 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 দেখ, আমায় আমায় মারতে আসছে, আমায় মারতে আসছে। ওই তো ওই তো, ও আমায় মারতে আসছে। ভাইয়ের পেছনের দিকে আঙুল দেখালো মনোহর। কে ওখানে? বলেই পেছনের দিকে তাকালো সে। অবাক হয়ে গেল। কে ছিল ওখানে? কাউকে কি দেখতে পেল শশী? আসতে পারি? একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়। শশীমোহন মেয়েটিকে আগে কোনোদিনও দেখেনি বাড়িতে, নচেত ওর দেখা হয়নি মেয়েটির সাথে। একটু থেমে ঠাকুরমশাই হুঁকো ধরালেন। কয়েক মিনিট হুঁকো টেনে নেবার পর কিঞ্চিৎ থেমে রইলেন। কিছু বোধহয় ভেবে নিলেন। তারপর আগের মতোই বলতে শুরু করলেন। 16 কি 17 হবে মেয়েটির বয়স। উচ্চতা বাকি বাঙালি মেয়েদের চাইতে বেশি। দুধে আলতা গায়ের রং, পান পাতার মতো মুখের ওপরে সযত্নে অঙ্কিত যেন কালো দুটো চোখ। মাথার লম্বা চুল পিঠ ছাপিয়ে পড়েছে। বাকি মেয়েদের মতো মাত্রাতিরিক্ত লজ্জায় এক হাত ঘুমটা তার নেই। যেন মেয়েটাকে ভালো লাগলো শশীর। ঠাকুরপো, মৌ খাবার এনেছে, দেখো তো খায় কিনা তোমার দাদা। বলতে বলতে মালবিকা অর্থাৎ মনোহরের স্ত্রী এসে ঢুকল। তারপর ওই মেয়েটির দিকে তাকিয়ে বলল, মৌ, তুই এমন ঠায় কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়। শশী বুঝল এটি এই বাড়ির কাজের লোক, আর ওর নাম মৌ। মেয়েটির হাতে দুটো রেকাবি, একটাতে লুচি আর একটায় সুজির পায়েস। মালবিকার হাতে জলের ঘটি, সেটা নিচে আসনে রেখে বলল, এখানে দে। মৌ রেখে বেরিয়ে গেল। মেয়েটার গায়ে একটা অদ্ভুত ঘ্রাণ ছিল, সেইটা তখনও অনুভব করতে পারছিল শশী। বৌদি, দাও একটু আচার খাই। ছাদে বৌদি আচারের পাত্রগুলো শুকোতে দিচ্ছে দেখে শশী এসে এই কথাটাই বলল। উমা, তুমি তো কোনোদিনও আচারের ধারে কাছেও যেতে না, কি হলো আজকাল? দেবে না তাহলে? ছাদের একপাশে একটা কাঁঠাল গাছ, তার ডাল ছাদ ঘেঁষে তারই একটা পাতা নিয়ে মুছে তাতে কুলের আচার দিল বৌদি। নাও খাও, বলো দেখি কেমন করেছি। অসামান্য বৌদি। আচ্ছা, ওই মেয়েটা কে ছিল তখন? নতুন কোনো কাজের মেয়ে? মানে কোনোদিন তো দেখিনি। আসলে শশী কাজের মেয়েটির কথা জানতেই এসেছিল। নির্ঘাত একটা বাহানা খুঁজছিল। ঠিক এমন সময় গিন্নি মা এসে হাজির। ছোট, তোর বাবা বাড়িতে নেই। কাচারি ঘরে কিছু হিসেব নিকেশ করার ব্যাপারে খবর দিয়েছেন খাজাঞ্চি বাবু। দাদার অবস্থা তো এমন, একটু যা বাবা তুই। যাও, আসছি।
মা নেমে যাবার পর আলাদা করে আবার বৌদিকে জিজ্ঞেস করার সাহস হলো না শশীর। পাছে বৌদি সন্দেহ করে। মেয়েটির দিকে নজর গিয়েছে দেখছি, তা মতলবখানা কি ঠাকুরপো? নিজের বাড়ির কাজের লোককে নিজেই চিনি না, তাই একটু জানবার ইচ্ছে হলো আর কি। যাই, কাজ আছে। ও আমার গাঁয়ের মেয়ে, 10 বছর বয়সে ওর বাবা মরল, বিয়ে দেবার লোক নেই। নইলে এই সমস্ত মেয়ে কি অবিবাহিত থাকে? আসলে কথাটা সে মন্দ বলেনি, কারণ মেয়েটির চেহারা মন্দ নয়, পুরুষ মানুষের নজরে লাগে। তার মা ছিল অসুস্থ, তাই মেয়েই ছিল মায়ের একমাত্র সম্বল। বামুন মেয়ে, বামুনের ঘরে বাসন মেজে গিন্নির ফরমাস খেটে যা পেত তাই দিয়েই চলত। মেয়েটার মা মরল প্রায় 2 মাস হলো। আমি সেবারে বাপের বাড়ি গেলাম, এখন তো 16 বছর। গ্রামে ওর থাকাটা খুব সমস্যার। পুরুষ মানুষের লোভী দৃষ্টি। ভাবলাম এই বাড়িতে নিয়ে আসি, কাজ করবে, এখানেই থাকবে, অন্তত কোনো বিপদ তো হবে না। আর ভাবছি কোনো ছেলে পেলে বিয়েও দিয়ে দেব। নিচের দিকে নামতে নামতে মেয়েটার কথাই ভাবছিল শশী। 1 মাস হলো মেয়েটা এখানে এসেছে, অথচ মেয়েটাকে এখনো দেখেনিও। অবশ্য ওরই দোষ, ওকালতি পড়তে কলকাতায় থাকে, মাসে 1বার কি 2বার আসে। পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলতে ব্যস্ত হয়ে যায় তখন। মেয়ে মানুষ, অন্দরমহলের বাইরে বেশি বেরোয় না, আর হেসেলে এই বাড়ির পুরুষ মানুষেরা কখনো ঢোকেও না। কাজের লোকেদের থাকার জন্য আলাদা একটা ঘর ছিল নিচের তলায়, তবে এই বাড়ির পূর্ণ ভৃত্য নিবাস আলাদা ঘরে থাকে। বাকি ঘরে সকলে মিলে থাকলেও ওর জন্যে কিন্তু আলাদা ঘর আছে। ও অনেক রাতে পান চিবোতে চিবোতে নিজের ঘরে এসে ঢুকল। ঘরে একটা টিমটিম করা কুপি জ্বলছে। সেই মেদানো আলোয় দেখল তক্তপোষের উপরে কেউ একটা বসে। কে তুমি? আমায় চিনতে পারছিস না? কেউ ওখানে বসে পা দোলাচ্ছে, তার মাথার লম্বা চুল বাতাসে দোল খাচ্ছে। ভেবা চাকা খেল নিবাস, তারপরে ভালো করে দেখতে চাইল। নিবাস, তুমি না আমায় খুঁজছ? বলতে বলতে কেউ যেন ওর কাছে এসে দাঁড়ালো। কি অপূর্ব একটা স্নিগ্ধ সুবাস, ওর সমস্ত ইন্দ্রিয় যেন নিস্তেজ করে দিল। একটা স্পর্শ কাঁধে, নিবাস ধরতে যাওয়ার আগেই সে ছুটে পালালো। নিবাস তার পিছু পিছু ছুটে যেতে লাগলো। পুরো জমিদার বাড়ি নিস্তব্ধ। একটা ঝড়ের মতো বাতাস ছড়িয়ে পড়ল গোটা পরিবেশে। পুকুরের দিকে বাঁশঝাড় কেমন কেঁপে উঠল আঁধারে। নিবাস ছুটে গেল জলের দিকে। কোথায় তুমি? কি গো? তোমার পাশেই। একটা শীতল স্রোত বয়ে গেল ওর শরীর বেয়ে। ফাগুন মাসের শুক্লা তিথির চাঁদটা হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। দূরে দাঁড়িয়ে কাউকে দেখতে পেল না নিবাস। আমি এখানে, দেখো, আমি এখানে। কেউ জলের মধ্যে থেকে জলের উপর তরঙ্গ সৃষ্টি করল। নিবাস এক লাফে নেমে গেল জলের মধ্যে। চারপাশে থাকা বাঁশের মাথাগুলো কেমন যেন জলে নুইয়ে পড়তে লাগলো কড়কড় শব্দ করে। কলমির ফুলগুলো দোল খেতে লাগলো সেই তরঙ্গে। নিবাস দেখল শূন্য পুকুর। কোথায়? কে 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 এখানে? কে? একটা চাপা মিহিন হাসি ওর বুক কাঁপিয়ে দিল এবার। ও সজাগ চোখে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। ঠিক তখনই দৌড়াতে যাবে, চোখের সামনে অদ্ভুত কিছু দেখে থেমে গেল। জমিদার বাড়ি থেকে আসা মৃদু আলোয় ও দেখল একটা রক্তাক্ত মুখ। চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, বেরিয়ে আছে দাঁত কপাটি। এলোমেলো চুলগুলো রক্তে রাঙা। বুক অবধি জলের কারণে আর তেমন কিছু দেখতে পেল না নিবাস। কে? বলেই চিৎকার করে চোখ বন্ধ করল নিবাস। তারপর অনুভব করল
ওর পাশে কেউ নেই। নিজে তখনও এক বুক জলে দাঁড়িয়ে। আজকে তবে আমি একটু বেশি গাঁজা টেনেছিলাম। বলতে বলতে উঠতে যায় নিবাস, কিন্তু ঠিক তখনই পায়ে কিছু একটা অনুভব করলো, যেটা ওকে এগোতে দিচ্ছিল না। ঝুঁকে জলের তলায় হাত দিয়ে সেটা টেনে ওপরে তুলে দেখতে চেষ্টা করলো নিবাস। আর দেখার পরেই ওর চোখ গোল গোল হয়ে গেল। চিৎকার করার মতো শক্তিও ছিল না ওর। কি বিভূতি, কি আন্দাজ হয়? কি দেখতে পারে নিবাস? আমি কিছু উত্তর করতে যাব, ঠিক এমন সময় দরজায় এসে কেউ দাঁড়ালো। আজ একা যে কাকাবাবু? কিশোরী কাকাবাবু কোথায়? ও তো বাড়িতে নেই, থাকলে কি আর একা একা আসতাম? বৈঠকখানায় ঢুকেই ঠাকুরমশাই এমন কিছু বলেছিলেন, যেটা শুনে অবাক না হয়ে উপায় ছিল না। কিশোরী ঠিক চলে আসবে। ঠাকুরমশাইয়ের কণ্ঠে কথাটা শুনে আমি একটু অবাক হলাম। তারপর পাসিং শোয়ের প্যাকেটটা তার হাতে দিতে দিতে বললাম, সে তো এখনো ফেরেনি। তুমি বসো, সেই হিসেব পরে হবে। ফাল্গুন মাসের আবহাওয়া, না শীত না গরম। আমি কেবল ফতুয়ার উপরে একটা হালকা চাদর নিয়েছি, সাথে পাজামা। ঠাকুরমশাইও তাই হালকা একটা চাদর জড়িয়ে বসে আছেন। সম্মুখের জানলাটা খুলে রেখেছেন। মৃদু হাওয়াটা ভালোই লাগছিল। ততক্ষণে চারি মুড়ি মাখানোর সাথে চা নিয়ে এসেছে। মারে, কিশোরীর জন্যও রেখে দিস কেমন? আমি আর চারি একে অন্যের দিকে তাকিয়ে হাসলাম একটু। ঠাকুরমশাইয়ের ঠোঁটে একটা রহস্যময় হাসি। প্রথম দিন এসে তুমি আমায় সন্দেহ করেছিলে বিভূতি, মনে আছে? মনে থাকবে না আবার? দুজনে চা মুড়ি খেতে খেতে গল্প শুরু করেছি। একটু পরে বললাম, আজ কি তাহলে গল্প হবে না আর? হতে পারে, কিন্তু কিশোরী আসার পর ওকে আবার বলতে হবে তাহলে প্রথম থেকে। কি সে দায়িত্ব তুমি নেবে তো নাকি? অবশ্যই। তারপর গল্পটা হতে হতে এই সময় কিশোরীর আবির্ভাব। আমি গোল গোল চোখে তাকিয়ে আছি। শুরু হতো না, একজন তো ভাবছিল তুমি আর আজকে আসবে না। আমি তো তোমার আসার খবর পাইনি কিশোরী। আরে সে তুমি কিভাবে পাবে? আমি তো আজ বিকেলেই ফিরলাম, তারপর আজকের দিনটা ছুটিতে আছি, তাই ভাবলাম সন্ধেটা কেন নষ্ট করি। কিশোরী বসতে না বসতেই চারি মুড়ি মাখানোর সাথে চা নিয়ে এলো। ঠাকুরমশাই আমার দিকে তাকাতেই আমি বলে উঠলাম, হ্যাঁ আমি বলবো। যতটুকু ঘটনা বলা হয়েছে এতক্ষণ, ততটুকু আমি কিশোরীকে বলছি। কিশোরী চা খেতে খেতে আমার মুখে আজকের এই ঘটনাটা শুনতে লাগলো। তারপর একই জায়গায় শেষ করে আমি কিশোরীর দিকে তাকাতেই বলল, এরপর কি হলো? তাড়াতাড়ি বলো। নিবাস ওই অন্ধকার পুকুরে হাত দিয়ে টেনে কি নিয়ে এলো? আরে চুপ করে থেকে এমন হাসছো কেন? এরপর কি হলো আমিও জানি না। আর তারপর ঠাকুরমশাই বলতে শুরু করলেন, নিবাস তো জলে দাঁড়িয়ে কাঁপছে। তারপর হাত দিয়ে টেনে নিয়ে এলো অদ্ভুত কিছু। সেই রাতে মৃদু আলোয় একাকী পুকুর পাড়, আর ওর হাতে ছিঁড়ে এসেছিল একটা কাটা হাত, যেটা জলে ভিজে থেকে থেকে ফ্যাকাশে বিবর্ণ হয়ে গিয়েছে, যেটা থেকে বিশ্রী গন্ধ আসছিল, কিন্তু ওটা থেকে রক্ত পড়ছিল। কনুই থেকে কাটা ছিল হাতটা, আর ওই কাটা জায়গাটা থেকে রক্তের ফোঁটা জলে পড়ছিল। বলতে বলতে সেটা দূরে ছুঁড়ে দেয় সে। তারপর জল থেকে উঠতে গেলে বাঁশের ডাল ওর সাথে ধাক্কা লাগে। প্রবল বাতাস আর বাঁশের ধাক্কায় আরো জলে পড়ে যায় নিবাস। ঠিক তখনই মনে হয় ওর পেছনে কেউ আছে, যার নিঃশ্বাস ওর কাঁধে পড়ছিল। বলতে বলতে ঘুরে দাঁড়িয়ে দেখলো একটা ফ্যাকাশে মুখ। চোখের মণি থেকে রক্ত পড়ছে, লম্বা চুলগুলো জলে ভাসছে। অন্ধকারে ওর মুখটা খুব একটা স্পষ্ট নয়, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে বড্ড বিভৎস। কটু গন্ধে ভরে গেল চারিদিক। ওই বিভৎস মূর্তি পেছনে ফেলে ছুটে যেতে চাইলে দুটো হাত ওর মুখ চেপে ধরে, আর তারপর টেনে নিয়ে যায় জলের ভেতরের দিকে। আর কিচ্ছু দেখা যায় না, শোনা যায় না,
কেবল জলের উপর বুড়বুড়ি ওঠার শব্দ আর একটা চাপা অট্টহাসি। সেই অট্টহাসির সাথে প্রকৃতিও উন্মাদ হয়ে উঠল। প্রচণ্ড ঝড়ের শব্দে কেউ শুনতেই পেল না নিবাসের ফ্যাকাশে কণ্ঠস্বর আর আর্তচিৎকার, তার বেঁচে থাকার হাহাকার। সকালে ভেসে উঠল নিবাসের মৃত শরীর। কাজের মেয়েটা অর্থাৎ মৌ সকালে গুনগুন স্বরে গান গাইতে গাইতে পুকুর পাড়ে পৌঁছে একটা মৃতদেহ ভেসে থাকতে দেখে চিৎকার করে উঠল। ওর থেকে কিঞ্চিত দূরে দাঁড়িয়েছিল জুঁই। ও দাঁত মাজতে মাজতে চিৎকার করে উঠল ওর সাথেই। যাদের তখনও ঘুম ভাঙেনি তাদেরও ঘুম ভেঙে গেল। গোটা বাড়িটা আবার ভয়ে সিঁটকে রইল। জুঁই এক কোণে বসে কান্নাকাটি করছিল। ভেবেছিলাম নিবাসদার সাথে আমি ঘর করব। লোকটা কয়েকদিন আগেই বলেছিল রথের মেলায় আমায় ফিতে কিনে দেবে। সেই দিনটা আর আসতে দিল না গো। না জানি কোন ভূত পেতনিন এত নজর লেগেছিল, আমাদের সংসারটা আর হলো না। আমি 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 এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে এত দুর্ঘটনা ঘটে। মালবিকা ওকে কি বলবে বুঝতে পারে না। কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় শশী। ওর উপস্থিতি বুঝতে পেরেই মালবিকার পেছনে লুকিয়ে যায় মৌ। শশী ওকে উদ্দেশ্য করেই যেন বৌদির দিকে তাকিয়ে বলল, বৌদি, মৌ তো এখানে নতুন, তুমি একটু দেখো ওকে। বেচারি ভয় পেয়ে আছে, বয়সও কম ওর। তুমি আর এই সময় পড়ার জায়গায় যেও না ঠাকুরপো। তোমার দাদার অবস্থাও তো ভালো নয়। সেই দিনই সন্ধ্যার লগ্নে বাইরে অন্ধকারে উদ্দেশ্যহীন ঘুরছিল শশীমোহন। আর আমিও সেদিন পূর্ব মেদিনীপুরের কাছে ঘুরতে ঘুরতে সন্ধ্যার মুহূর্তে পৌঁছাই ঝিল্লিপুর গ্রামে। সেই সময় ফাঁকা পথঘাট। আর তখনই বট গাছের তলায় কাউকে দেখে জিজ্ঞেস করি, আচ্ছা, এই গ্রামে কোনো মন্দির আছে রাতটুকু থাকার জন্য? যাকে বলেছিলাম সেই ছিল শশী। আমার দিকে তাকিয়ে বলল, আপনি আপনি কে? আমি আমার পরিচয় দিতেই উৎফুল্ল হয়ে বলল, আমাদের বাড়িতে চলুন, ওখানেই থাকতে পারেন। মানে আতিথ্য গ্রহণ করতে কোনো সমস্যা নেই তো আপনার? আর কোনো উপায় ছিল না। ক্রমশ গ্রামের পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ওদের জমিদার বাড়িতে। ঢুকেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কেমন শিরশির করা অনুভূতি। পুকুরের দিকে তাকালাম। বারবার মনে হচ্ছিল ওই অন্ধকারে কে বা কারা যেন দাঁড়িয়ে আছে, আর তাদের দৃষ্টি আমার দিকেই স্থির। বাবা, মা, আরে কোথায় সবাই? দেখো দেখো কে এসেছেন। আমি বারান্দায় উঠেই যুবকের দিকে তাকালাম। লম্বা একতলার বারান্দায় তখন লণ্ঠন জ্বলছে। কারুকার্য করা দেওয়ালে আমাদের ছায়া পড়ছে লম্বাভাবে। ঠিক তার পাশেই আরও কারোর ছায়া, অথচ কেউ কিন্তু নেই আশেপাশে। ছায়ার দিকে আবার তাকিয়ে দেখি দুটোই ছায়া। আচ্ছা শশী, এই বাড়িতে কি অদ্ভুত কোনো ঘটনা ঘটছে? আপনি তো ভেতরে আসতে না আসতেই সত্যি কথাটা বের করে ফেললেন। ভারী কণ্ঠটা শুনে দেখি জমিদার বাবু এসে দাঁড়িয়েছেন পেছনে। আপনার পরিচয় কি? আপনি তো দেখছি বেশ ভালোই অনুমান করতে পারেন। হুলস্থুল পড়ে গেল আমাকে নিয়ে গোটা বাড়িতে। আসন পেতে দেওয়া হলো। সন্ধ্যা আহ্নিক শেষ করে খাবারের দিকে তাকিয়ে দেখি খাবারের পসরা সাজানো হয়েছে। খিদে ছিল, কিন্তু তবুও মাপ মতো খেয়ে বিশ্রাম করার জন্য এগিয়ে গেলাম। ঘরে শুতেই অদ্ভুত একটা কণ্ঠ শুনে আমার ঘুম ঘুম ভাবটা ভেঙে গেল। তখনও রাত তেমন হয়নি। এক পা করে বাইরে এলাম। হ্যাঁ, এই অস্পষ্ট কণ্ঠটা এবার স্পষ্ট শুনতে পাচ্ছি। আমাকে ছেড়ে দাও। না না,
আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দমকা বাতাস লেগে বারান্দার লণ্ঠনগুলোর শিখা কেঁপে উঠল একটু। আমি তাকিয়ে আছি সামনের দিকে। হঠাৎ দেখি আমার পাশেই ঠিক আরেকটা লম্বা ছায়া। কেউ যেন আমার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর সাথে বিশ্রী একটা আঁশটে গন্ধ। আমার শরীরটা গুলিয়ে উঠল। কে? রূঢ় কণ্ঠে বলে আমার ডান দিকে তাকালাম, কে দাঁড়িয়েছে সেটা দেখার জন্য। কিন্তু যেটা দেখলাম সেটা আমার কল্পনারও বাইরে ছিল। আমি দেখলাম আমার পাশে কেউ নেই, কিন্তু ছায়ার দিকে আবার তাকিয়ে দেখি ছায়া আছে। তাহলে আবার ঘুরে তাকালাম চারিদিকে। একটা খুব মৃদু ফিসফিস আওয়াজ আসছে। কেউ আমার থেকে 1 হাত বা 2 হাত পেছনে দাঁড়িয়ে আওয়াজ করছে, কিন্তু কে করছে? এইবার আমি মন্ত্র পড়তে শুরু করলাম। অমনি তাকিয়ে দেখি সেই ছায়া আর নেই। বাড়িটা এবার শান্ত, যেন এতক্ষণ থেকে কিচ্ছুই হয়নি, সব কিছুই নীরব। পায়চারি করতে লাগলাম কিছুক্ষণ এদিক সেদিক, কিন্তু কোনো আওয়াজ নেই। সবাই নিজেদের মতো ঘুমোচ্ছে। নিজের ঘরে ঢুকবো, অমনি আবার একটা চিৎকার, একটা নারী কণ্ঠ। আহ, কে কে ওখানে? উপরের ঘরেই হবে। মাঝে উঠোন রেখে চারপাশে গোল করে দোতলা বাড়িটা উঠে গিয়েছে। আমি ভেতরের বারান্দায় পায়চারি করছিলাম, যেটা ছিল পশ্চিমের বারান্দা, মানে যেখানে আমার ঘর। আর হুলস্থুল শুনলাম পূর্বের দোতলার দিক থেকে। ঠাকুরমশাই, আপনি ওখানে? আমি হ্যাঁ বলার আগেই সে বলে উঠল, একটু উপরে আসুন না দয়া করে। ওপরে উঠে দেখি শশীমোহন আর জমিদার বাবু পায়চারি করছেন। একটা ঘরের দরজা খোলা। আসুন আসুন ঠাকুরমশাই। কি হয়েছে শশী? আমরা ওই ঘরের দিকে এগিয়ে যেতে লাগলাম। শশী ভেতরে ঢুকেই বলল, বৌদি, ও কি শান্ত হলো? দেখলাম মনোহরের স্ত্রীর খুব কাছে বসে হাঁপাচ্ছে কাজের মেয়েটা, অর্থাৎ মৌ। ও তখনও কেঁপে চলেছে। মনোহরের স্ত্রী আমাদের ঢুকতে দেখে ঘুমটা টেনে আরেকটু চেপে বসলো মৌয়ের দিকে। পাশে জমিদার গিন্নি, উনিও ঘুমটাটা একটু ঠিক করে নিলেন। আমি অদূরে একটা মোড়ায় বসে বললাম, কি হয়েছে? মৌ তখনও কাঁপছে। আমায় দেখে ওর কাঁপুনি আরো বেড়ে গেল কয়েক গুণ। দেখো, আমায় না বললে সমস্যা কিন্তু বেড়ে যাবে আরো। মৌ এবার একবার কাঁপা চোখে আমার দিকে তাকালো, তারপর ঢোক গিলে বলল, ঘুমটা ভেঙে গিয়েছিল। উঠে বারান্দায় পৌঁছে দেখি কেউ একটা দাদাবাবু আর মালবিকা দিদির ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক দরজার উপর হেলান দিয়ে। ওইদিকে লণ্ঠন নিভু নিভু করছিল, তার উপর আবার কুয়াশা ছিল। কারোর উপস্থিতি বাদে আমি আর কিছুই বুঝতে পারছিলাম না। আমি বললাম, কে কে ওখানে? অমনি কি বিভৎসভাবে একটা কণ্ঠস্বর কানে এলো। আমি তাকিয়ে দেখি সামনে কেউ একটা ঝুঁকে ঝুঁকে এগিয়ে আসছে আমার দিকে। তার গতি খুব কম হলেও আমি পালাতে পারছিলাম না, যেন কেউ আমার পা দুটো আটকে রেখেছে। আমার গলা দিয়েও কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সমস্ত লণ্ঠন নিভে যাচ্ছিল। মেঝেতে রক্তের দাগ দেখতে পেয়েছিলাম তার আগে। কতগুলো রক্তমাখা পায়ের ছাপ চলে গিয়েছে দাদাবাবুর ঘরের দিকে। ঠিক এমন সময় মালবিকা দিদি ঘরের দরজা খুলেছিল। ততক্ষণে আমি চোখ বন্ধ করে ফেলেছি ভয়ে। গলার উপর কারোর হাতে স্পর্শ পেয়েছিলাম। আরে মৌ, কি করছে সেখানে? মালবিকাদির কণ্ঠ শুনে তাকিয়ে দেখি আমার সামনে আর কেউ নেই, কেবল মালবিকা দিদি। তখন থেকেই ও কেমন ভয় পেয়ে আছে। জমিদার গিন্নি কথাটা বললেন। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, ও কেমন ছিল? একজন পুরুষ মানুষ বলেই মনে হলো। ছোট,
ছোট ছোট চুল ছিল, গায়ে সাদা কোনো পোশাক, ফ্যাকাশে মুখ। আমি মন্ত্র পড়ে ওর উপরে ফুঁ দিলাম। ভয় নেই, নির্ভয় থাকবে, আর কেউ কাছে ঘেঁষতে পারবে না। কাল আমি তোমাকে কবচ করে দেব। রাত অল্পই বাকি ছিল, আকাশটা কেমন পরিষ্কার হয়ে উঠছিল। নিজের ঘরের দিকে আসতে গিয়ে দেখি ঘরের দরজা খুলছে না। আমি বাইরে থাকলে ভেতরে দরজাটা দিল কে? আমার আঘাত করা দেখে অনেকেই ছুটে এলো। কই দেখি আমি। ভেতরে কিন্তু কেউ ছিল না। কিন্তু তাহলে আমি কেন দরজাটা ধাক্কা দিয়ে খুলতে পারছিলাম না? না জানি সবাই কি ভেবেছে। আমি পারছিলাম না, অথচ শশী দিব্যি একবার স্পর্শ করেই খুলে ফেলল। ব্যাপারটা একটু হাস্যকর, তাই না? কিন্তু আমি সত্যিই খুলতে পারছিলাম না, অনেক চেষ্টার পরেও। পরদিন সকালে উঠেই দেখি বেশ মেঘলা আকাশ। খিচুড়ির আয়োজন করার কথাবার্তা শুনছি বাড়ি থেকে। মৌ ডালের বড়ি নিয়ে ছাদে চলে গেল। আমি তখন প্রাতরাশ করছিলাম। তারপর উঠে বারান্দায় দাঁড়াতেই দেখি ওপরে উঠে যাচ্ছে শশীও। ওর পকেটে কিছু ধরা আছে হাতে করে। একটু পরে দেখি মৌয়ের সামনে কতগুলো লাল চুড়ি ধরল। মৌ অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে কেউ নেই। আমাকেও ওপর থেকে খেয়াল করেনি ওরা। আমি মৃদু হেসে পথের দিকে নেমে গেলাম। মনে হয় সম্পর্কটা ভালোই ওদের এগিয়েছে। না, মৌ মেয়েটাকে কিন্তু লক্ষ্মীমন্তই মনে হয়। কিন্তু এই পরিবার ওকে বউ হিসেবে মানবে কিনা কি জানি। যাই হোক, জমিদার বাড়ির বাঁ দিকের রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। এদিকে এক নাগাড়ে বন, শাল আর সেগুনের বন। বসন্তে এক ধরনের লাল ফুল ফুটে আছে মাঝারি মাপের পাতা ছাড়া গাছের ডালে। পলাশ আর শিমুল গাছগুলোর পাশ বেয়ে চলে গিয়েছে একটা সরু নালা। ঘাসের ওপর পড়ে আছে রঙিন ফুলগুলো, কখনো ভেসে যেতে দেখা যাচ্ছে জলে। এই পথে কোথায় যাচ্ছেন ঠাকুর মশাই? একটা কথা শুনে থেমে দেখি গাছের শুকনো ডাল জড়ো করছে একটা মাঝবয়সী লোক। তার স্ত্রী অদূরে ঘুমটা টেনে দাঁড়িয়ে। কাজ করতে করতে আমায় দেখেই নির্ঘাত দূরে সরে দাঁড়িয়েছে। এই তো, এই পথে হাঁটছি একটু। সামনের দিকে আর বিশেষ কেউ তেমন যায় না। জায়গা ভালো নয় শুনেছি। কেন বলো তো? আগে জমিদার বাবুর পুরনো মন্দির ছিল কি না, বুড়া বাবার মন্দির। তারপর বাঘের উৎপাত শুরু হয় ওইদিকে। ধীরে ধীরে জায়গাটা পরিত্যক্ত হয়ে যায়। বাড়িতেও মন্দির করলেন জমিদার বাবু। ওইদিকে কেউ যায় না। শুনেছি কত লোক মরেছে ওইদিকে গিয়ে। তাদের আত্মারাও নাকি ঘুর ঘুর করে। জানানোর জন্য ধন্যবাদ। তোমরা নিজেদের কাজ করো। দেখি, আমি সামান্যই আরেকটু গিয়ে ফিরে আসব। আরও এগিয়ে যেতেই দেখি জঙ্গল আরও ঘন। তার মাঝে সরু একটা পথ কিন্তু আছে। কি মনে হতে ওইদিকে এগিয়ে যেতে লাগলাম। প্রথমে ঘাস পুরু ছিল বলে তেমন কিছু লক্ষ্য হয়নি, কিন্তু এবার মাটির সরু পথ পড়তেই খেয়াল হলো এক জোড়া পায়ের চিহ্ন চলে গিয়েছে ভেতরের দিকে। কি ব্যাপার? এই পথে যদি ভয়ের জন্য কেউ নাই যায়, তাহলে পায়ের ছাপটা কার? কেবল এই ভেজা ধুলো মাটির ওপর একটিমাত্র পায়ের ছাপ অনেক দূর চলে গিয়েছে। চওড়ায় সেই পথের দৈর্ঘ্য 1 হাতও হবে না। দুপাশের ঘাস দুপাশ থেকে চেপে রেখেছে। যাকে এগিয়ে গিয়েই দেখি। এটা বলেই আমি আরো এগিয়ে গেলাম। কিন্তু অনেক দূর যাওয়ার পরেও ঘন বন, নালা, পাখিদের কুজন বাদে আর কিছুই কিন্তু পেলাম না। সেই পায়ের ছাপও একটা সময়ের পর মুছে গিয়েছে। অগত্যা ফিরে আসতে হলো। ফিরতেই দেখি আমায় খোঁজাখুঁজি হচ্ছিল, কারণ দুপুরের ভোজন করা হয়নি আমার। সেদিন খিচুড়িটা সত্যিই দুর্দান্ত হয়েছিল। সেই দিন রাতে অনেকক্ষণ একটা পুঁথি ঘেঁটে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রে মেঘের গর্জন শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে বসতেই মনে হলো কেউ যেন বাইরের দিকে হাঁটছে, খুব সন্তর্পণে,
দরজা খুলে বাইরের দিকে তাকাতেই লক্ষ্য করলাম আবছা আলোয় বাগানের দিকে কেউ যাচ্ছে। আকাশ ঘন কালো, তবে লণ্ঠনের যতটুকু আলো গিয়েছে বাগানের দিকে তাতেই এতটুকু স্পষ্ট। আর দেরি না করে খুব চুপিসারে বাইরে বেরিয়ে আসলাম। বৃষ্টি শুরু হলো বলে আমি দরজাটা খুলে বাইরে আসতেই বাতাসের দাপট টের পেলাম। বিদ্যুতের ঝলকানিতে চারিদিক আলোকিত হয়ে গেল। সামনে তাকিয়ে বুঝলাম সে একজন পুরুষ মানুষ, তার পরনে ধুতি আর পাঞ্জাবি। জমিদার বাড়ির কোনো পুরুষ মানুষ হবে, পোশাক দেখে তো সেটাই মনে হচ্ছে। কিন্তু এটা কে? সে ততক্ষণে সদর দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। সদর পেরোনোর পর বার কয়েক ভেতরের দিকে তাকিয়ে নিল, আর নিশ্চিত হলো যে কেউ তাকে দেখছে না। আমি তখন কাঁঠাল গাছটার গুঁড়ির আড়ালে। আমিও সদর পার করলাম। বৃষ্টি ততক্ষণে আবছা আবছা পড়তে শুরু করেছে। ঝিঝির ডাকগুলো থেমে গেল এই আওয়াজে। সে কিন্তু ওই জঙ্গলের পথটাই ধরল, যেটা ধরে তখন আমি গিয়েছিলাম বনের গভীরের সেই পথে। তবে এটা ঠিক, আমি ঠিকই ভেবেছিলাম কেউ না কেউ তো এই পথে যায়, কিন্তু আমি এখনো তার মুখ দেখতে পেলাম না। কে যায়, তাও আবার জমিদার বাড়ি থেকে? বাতাসের দাপটে জঙ্গলের শুকনো পাতা ঘূর্ণির মতো ঘুরছে। এবার সেই মাটির পথ বৃষ্টির জন্য কাদার সৃষ্টি হয়েছে। আমি তার পেছনে হাঁটছি, তবে জঙ্গলের ডালপালা ঘেঁষে একেবারে রাস্তার ধার দিয়ে। হঠাৎ সে দড়াম করে উল্টে পড়ে গেল, ধপাস করে কাদার উপরে পিছলে পড়ে গেল। আমি তখনও তার থেকে অনেকটা দূরে, লুকিয়ে আছি ডালপালার দিকে। হঠাৎ নিজের পেছনের ঘন জঙ্গলের দিকে তাকিয়ে সতর্ক হচ্ছি। আদৌ রাতের জঙ্গলে কিসের বিপদে পড়ব সেটা ভাবছিলাম। আর তারপরে সামনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। এ কি, অশরীরই নাকি? কিন্তু কাছে গিয়ে আবছা আলোয় দেখলাম পায়ের ছাপ পড়ে যাওয়ার দাগ আছে। বাবা, অশরীরী আবার কবে থেকে পিছলে যাওয়া শুরু করলো? এগিয়ে দেখতে হবে। এগিয়ে গিয়েও কোথাও তাকে পেলাম না। অগত্যা ভেজা পোশাকে ফিরতে হলো ঘরের দিকে। ভেজা ছেড়ে শুকনো পোশাক পরে ঘরে বসলাম। এত কষ্ট করার পরেও যদি দেখা হতো সেটাও মানা যেত, কিন্তু আমি বুঝলাম না যে সে কে। পরদিন এক নাগাড়ে কাশির আওয়াজ পেলাম বাগান থেকে। ঘুম ভেঙে উঠে দেখি শশী সকালের খাবার খেতে খেতে কাশছে। রাতে বুঝি বৃষ্টিতে ভিজেছ? নচে তেমন করছো কেন? কোনো নারী বুঝি আসে দেখা করতে? মালবিকা প্রশ্নটা করে হাসল, আর ঠিক তখনই আমার মাথায় খেলে গেল কাল রাতের কথাটা। সকালের খাবার খেয়েই আগে শশীর দিকে তাকালাম। তোমার ঘরটাও কিছু একটু করে রাখতে হবে, যাতে অশুভ শক্তি কিছুতেই তোমার কাছেও প্রবেশ করতে না পারে। আসুন ঠাকুরমশাই, আমার ঘরে আসুন। ঘরে ঢুকতেই এক জোড়া জুতো আমার চোখে পড়ল, যেগুলো ঘরের এক কোণে রাখা ছিল, যাতে কাদা লেগে আছে। একটা পাঞ্জাবি পড়ে আছে একদিকে। কি ব্যাপার, আছাড় খেয়েছো নাকি শশী সকাল সকাল? আর বলবেন না, আজ নয় কাল রাত্রে। কাল রাত্রে একটু বাইরে গিয়েছিলাম, অমনি দরাম করে পড়ে গেলাম। আমি এগিয়ে গিয়ে বুঝলাম গ্রামের একজন লোকের মৃত্যু হয়েছে। আবার একজন। শশী কেঁপে উঠল কেমন। আমি ওর দিকে তাকিয়ে বললাম, চলো চলো দেখে আসি। গোটা রাস্তা কেমন যেন করছিল শশী। অস্বস্তিতে আছে সে দেখেই মনে হচ্ছে। পৌঁছে দেখি পুকুরের জল রক্তে লাল হয়ে উঠেছে। পুকুরের জলে উল্টে আছে একটা পুরুষ মানুষের মৃতদেহ। তার গলার কাছে লাল ক্ষত, যেটা জল লেগে লেগে ফ্যাকাশে হয়ে গিয়েছে। মৃতদেহ ওপরে টেনে নিয়ে আসা হলো। রাম মণ্ডলের মৃতদেহ।
তার বাড়ির লোক চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। মৃতদেহটা দেখছিলাম, কোথাও কোনো ক্ষত নেই, কেবল গলার কাছে একটা গভীর ক্ষত। লোকটার চোখ দুটো এখনো মেলে আছে, যেন যন্ত্রণায় এখনো সে ছটফট করছে। রাম মণ্ডল উনি বাবার কাছারিতে কাজ করতেন, আপাতত কয়েক মাস যাননি। বুঝলাম। আচ্ছা ঠাকুরমশাই, আপনার দেখে কি মনে হচ্ছে, মানে কোনোভাবে কি কোনো মানুষ খুন করেছে? আমি ওর দিকে তাকাতেই শশী ঢোক গিলল। না না, মানুষ খুন নাও করতে পারে, আমি এমনি সন্দেহের বসে জিজ্ঞেস করলাম আর কি। না শশী, এটা মানুষের কাজ হতে পারে না। শোনো, আবার পরে আসবো। এখন তার পরিবারের লোককে কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে না, পরে একটু নিয়ে এসো। হে ভগবান, এই লোকটা অনেক কষ্ট করে মরেছে, তুমি ওর আত্মার শান্তি দিও। গ্রামটা কেমন যেন শান্ত হয়ে উঠেছিল, চারিদিকে ভেজা মাটির সোদা গন্ধ ঘুরে বেড়াচ্ছে। পুঁইলতার ডগায় বেগুনি খয়েরি ফলগুলোর মধ্যে ছোট ছোট পাখিদের কিচমিচ। দূরে দিগন্তহীন মাঠ জুড়ে ধান চারা লাগানোর হুলস্থুল লেগে গিয়েছে। জমিদারবাবু বিকেলে ডেকে পাঠালেন। গ্রামের লোকগুলো আপনার ওপর ভরসা করে আছে ঠাকুর মশাই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আমার একটু সময় লাগবে। আর তাছাড়া এখনো বোঝা যাচ্ছে না যে এতগুলো মৃত্যু ঠিক কেন হচ্ছে। ওনার ঘরে ওনার কাজের লোক ওনার জিনিসপত্র ঠিক করছে, হঠাৎ একটা লাঠি মুছতে মুছতে বলল, কর্তাবাবু, বলছি ভেতরের জিনিসটাও কি মুছে দেব? ভেতরের জিনিস বলতে ও কি বোঝাচ্ছে? ও দাঁড়ান, দেখাচ্ছি। বলেই চোখের ইশারায় নির্দেশ দিলেন কাজের লোককে। ভৃত্য সেই লাঠিটা খুললেন মাঝ বরাবর, আর তার ভেতরে একটা সরু তলোয়ার, যেটা একটা লাঠির ভেতরে ধরে যেতে পারে, কিন্তু সেটা প্রচণ্ড ধারালো। সেটা তার প্রান্ত দেখেই বোঝা যায়। বাহ, বেশ ভালো তো। ভৃত্য সেটা ঠিকঠাক করে আবার আগের জায়গায় রেখে দিল। শশী আর আমি যখন বেরোলাম রামের বাড়ির দিকে, তখন বিকেল পেরিয়ে যাচ্ছে। আজকেও আকাশে একটা কালো মেঘ থেমে আছে, আর এক পশলা বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে। দুজনেই পাশাপাশি হাঁটছি। হঠাৎ বাঁশবনের দিকে পৌঁছাতেই মনে হলো পেছনে যেন আরো কেউ এগিয়ে আসছে আমাদের সাথে। থেমে পেছনে ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। ঝোপ জঙ্গলের জন্য কেমন আধার হয়ে আছে পথটা। ঝিঁঝির ডাক বাদে আর কোনো আওয়াজ আসছে না কোনো দিক থেকে। কি হলো ঠাকুরমশাই, আপনি থেমে গেলেন যে? কিছু দেখলেন নাকি? না, এবার চলো, তাড়াতাড়ি যেতে হবে। পৌঁছাতে সন্ধে হয়ে গেল, তবে আরও অবাক হওয়ার তখনও কিন্তু বাকি ছিল। এমনিতেই গোটা গ্রামটা অদ্ভুত নীরব ছিল, তার উপর রামের বাড়িটা আরো বেশি নিস্তব্ধ। একটা লণ্ঠনও জ্বলছে না এই বাড়িতে। তুলসী তলায় না হয় প্রদীপ দেবে না, কিন্তু বাড়িও কি আঁধার করে রাখবে? ভেতরে দাওয়ায় পৌঁছে অনেকবার ডাকলো শশী। কাকিমা, কাকিমা, কাকিমা আছো? এই নিধু, নিধু। কে কে ওই বাড়িতে? পাশের বাড়ির দেওয়ালের ওই পার থেকে এবার কথাটা ভেসে এলো, আর পাশের বাড়ির একজন মাঝবয়সী লোক আমাদের মাঝে আসতেই শশী জিজ্ঞেস করল, এনারা সব কোথায়? আরে আর বলবেন না, হঠাৎ তার ছেলে নিধুর কি ভীমরতি হলো, বলে কিনা এখানে আর থাকবে না। একটা দিনও না, নিজেরও প্রাণের ভয় আছে, তাই মা বউ নিয়ে চলে গেলেন। কাশিতে নাকি বাকি সব কাজ করবে। কথাটা অবাক করে দিল আমাদের। শশী আর আমি দুজনে দুজনের দিকে তাকালাম। ঠাকুরমশাই, হঠাৎ ওরা চলে গেল কেন? সেই কথাটা তো আমাকেও ভাবাচ্ছে শশী। হঠাৎ করেই সবকিছু হলো, আর এটা চলে যাওয়া মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যেন পালিয়ে গিয়েছে। শশী আর আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। হঠাৎ বললাম, শশী, তোমাদের নাকি একটা পুরনো মন্দির ছিল? কোন মন্দির বলুন তো? ওইদিকে সেদিন যেতে একজন আমায় আটকে দিল, বলল ওইদিকে নাকি কেউ যায় না।
হ্যাঁ, বুড়ো বাবার মন্দির। হ্যাঁ, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? চারপাশটা কেমন আধার হয়ে উঠতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম অন্ধকারে ওর জলজল করা চোখ দুটো কেবল দেখা যাচ্ছে। তোমরা কখনো যাও না আর মন্দিরে? আবার আগের মতোই হাঁটতে শুরু করলো শশী। না, আসলে তেমন যাওয়ার প্রয়োজনও পড়েনি। আর জায়গাটা ভালো নয় বলেই তো আমি জানি। তার উপর আমি তো বাড়িতে থাকিই না, কাজেই আলাদা করে যাওয়ার কোনো দরকারও নেই। বাড়িতে তো মন্দির আছে, কামকা মরার জন্য ওদিকে কেন যাব বলুন তো? হঠাৎ মনে হলো সামনে বাঁশের আগায় কিছু একটা ঝুলে আছে। আমরা সতর্ক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে এগিয়ে যেতে লাগলাম। তখনও বুঝতে পারছিলাম না সাদা রঙের ওটা কি। আর তখনই কাঁধে কারোর হাত। কে? দুজনেই ঘুরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠাকুরমশাই, এখানে কেউ ছিল। আর তখনই জলের ওপর ফোঁটা ফোঁটা জল পড়ার আওয়াজ হতে লাগলো। আমরা ডান দিকের পুকুরের দিকে এগিয়ে গেলাম। চাঁদের আলো ততক্ষণে উঠতে শুরু করেছে। দেখলাম জলের উপরে কেমন একটা ঢেউ উঠেছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ওখানে। আমি মন্ত্র পড়তে শুরু করলাম। তারপর সেই ঢেউ থেমে গেল। চলো শশী, তাড়াতাড়ি ফিরতে হবে। ওই রাতে আমার আর ঘুম এলো না। জেগে রইলাম, আজকেও কেউ মন্দিরে যায় কিনা সেটা দেখার জন্যে। কিন্তু সেই দিন আর কেউ যাচ্ছিল না। ঘরের লণ্ঠনের আলোর জ্যোতি কমে যেতে লাগলো। আমি ভাবলাম আজ আর কেউ যাবে না, বলেই বিছানার দিকে এগিয়ে গেলাম। আর ঠিক তখনই সিঁড়িতে যেন কারোর পায়ের শব্দ পেলাম। নিদ্রায় ঢুলে আসা চোখ দুটো আবার জেগে গেল। কেউ কি বেরোচ্ছে? শশী নয় তো? নিজের মনে ফিস ফিস করে কথাটা বলে আমি বাইরে বেরিয়ে এলাম। দরজা খুলতেই দেখি কেউ দাঁড়িয়ে আছে বারান্দার শেষ প্রান্তে। আমিও তৈরি। তার মুখ দেখতে না পেলেও মনে হলো সে শশী। আজ আবার সে জঙ্গলের পথ ধরল। আমিও তাই করলাম। সেই সরু পথে আবারও এগিয়ে যেতে লাগলাম। আমার থেকে সে অনেকটা দূরত্বে। আমি তার অজান্তেই যাচ্ছি, তাই দূরত্ব রাখতেই হবে। আঁধারে কেবল তার গায়ের সাদা ধুতিটা আমার নিশানা হয়ে এগিয়ে চলেছে। এরপর ভাঙা চোরা ইটের ওপরে এসে পড়লাম। চারিদিকে অসংখ্য শিয়াল কাঁটা গাছ, মাথার ওপর নোনা ফলের গাছের সারি, ডান দিকে মস্ত পুকুর, তাতে কচুরিপানার জঙ্গল। ভাঙা চোরা ইটের ওপর দিয়ে হাঁটতে খুব বাজে লাগছিল। তারপরে এসে পৌঁছালাম একটা মাঠের সামনে, আর যেটার সম্মুখে সুবিশাল একটা মন্দির। চাঁদের আলো এসে পড়েছে বহুদিনের তৈরি পুরনো মন্দিরের গায়ে। কেমন স্যাঁতস্যাঁতে একটা ভাব চারিদিকে। কেউ যেন সারাক্ষণ পাহারা দিয়ে দাঁড়িয়ে দেখছে হিজল গাছগুলোর পেছনে দাঁড়িয়ে। সে একবার চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো, তারপর হাতের মশালে আগুন দিল। এরপর ধীরে ধীরে মন্দিরে ঢুকে গেল। আমি কিন্তু ওর মুখ তখনও দেখতে পেলাম না, কারণ অন্যদিকে মুখ করে আগুন জ্বেলেছিল। আমি তার পেছনে অনেকটা দূরে ছিলাম, না হলে ওর আগুন জ্বালানোর সময় আমি দেখতে পেতাম সে কে। লোকটা ভেতরে ঢুকে যাওয়ায় অনেকক্ষণ অবধি আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। তার পায়ের শব্দ যতক্ষণ না অনেক দূরে ধ্বনিত হচ্ছিল, ততক্ষণ অবধি আমি বাইরেই ছিলাম। তারপর এগিয়ে গেলাম ভেতরের দিকে। আর আচমকা একটা চিৎকার ভেসে এলো পেছনের জঙ্গল থেকে। কেউ যেন বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছে। আমি আর দেরি না করে পেছনের দিকে ছুটে গেলাম। সেই মুহূর্তে সামনে এগোনোর চাইতে লোকের প্রাণের দাম বেশি। কখনো গগন বিদারী সেই চিৎকার ভেসে চলেছে। গোটা নিস্তব্ধ রাতকে জাগিয়ে দিল। গাছের ওপর বসে থাকা পাখিরাও পালিয়ে যেতে লাগলো ডানা ঝাপটে। আমি যত এগোতে লাগলাম ততই মনে হতে লাগলো কেউ যেন লড়াই করছে কোনো শক্তির সাথে। আরও বাড়িয়ে দিলাম দৌড়ানোর গতি। বনের বাইরে পৌঁছে গিয়েছি। ওখানে লম্বা নালা, চাঁদের আলো পড়েছে জলে। দেখলাম দুটো শরীর একে অন্যের সাথে লড়াই করছে। তাড়াতাড়ি জলে নামলাম, তবে সাদা অবয়ব দেখে বুঝতে পারছিলাম এ কোনো অশুভ শক্তি।
মন্ত্র উচ্চারণের সাথে সাথেই অপর দিক থেকে আঘাতের মাত্রা কমে গেল। বিধ্বস্ত শরীরটা নেতিয়ে যেতে লাগলো। আমি ওখানে পৌঁছাতেই একটা কিছু জলের মধ্যে ঝুপ করে ডুব দেবার মতো শব্দ হলো। জলের মধ্যে মৃতপ্রায় ব্যক্তির গোঙানির শব্দ। তাড়াতাড়ি ওকে ডাঙায় তুললাম। ততক্ষণে গ্রামের লোকজনও লণ্ঠন, মশাল আর অস্ত্র নিয়ে হাজির। এসে গেছেন জমিদার বাবু এবং শশীও। লোকটার বাড়ি খুব দূরে ছিল না। বাড়িতে যেতেই একটা শোরগোল পড়ে গেল, কান্নার আওয়াজ, গোটা গ্রাম ভেঙে চুরে আসলো। অন্ধকারে লোকটার লাল রক্তগুলো কেমন জল জল করছে সামান্য লণ্ঠনের আলোয়। আমি ঔষধি লাগিয়ে দিতে লাগলাম ওর শরীরে। তখনও তেমনভাবে চোখ মেলে তাকায়নি। ক্ষত অনেকটাই। বৈদ্য এলো, কিন্তু তার প্রাণ নিয়ে নিশ্চয়তা নেই। রাত জেগে রইলাম আমরা। ও চোখ মেলে তাকিয়ে যদি একবার বলে ঠিক কিসের সাথে লড়াই হয়েছিল ওর, সেই জন্যে। চোখটা লেগে আসছিল। বৈদ্য আর আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তার শয্যার পাশে। গ্রামে আবার ভয় আর নিস্তব্ধতা গ্রাস করেছে। ঠাকুরমশাই, এই দেখুন, বাইরে কোনো কিছুর আওয়াজ পাচ্ছেন? বৈদ্যমশাইয়ের কথাটা আমায় জাগিয়ে দিল। ঘরে আমরা দুজনে এক পাশে বসে, দরজা জানলা আটকানো। ঘরের একদিকে একটা টিম টিম করে কুপি জ্বলছে। বাইরে রাত কতটা ঠিক মনে নেই। কেউ যেন হাঁটছে এই ঘরটার পেছনের দিকে। শুকনো পাতার উপর কারোর হেঁটে যাওয়ার আওয়াজ। আমি যাওয়ার আগেই সেই বৈদ্যমশাই জানলা খুলে দিলেন। তারপর চোখ দুটো গোল গোল করে কিছু একটা দেখছিলেন। তার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। বৈদ্যমশাই, কি হলো? আমি ডাকলেও উনি কোনো সাড়া দিচ্ছেন না। আমিও উঠে তাড়াতাড়ি তার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে আঁধারে কিছুই নেই। আমি তার কাঁধে হাত রাখলাম। শুনতে পাচ্ছেন? ওনার সেই ভাবটা কেটে গেল। দরজা আটকে ফ্যাকাশে কণ্ঠে বললেন, কেউ দাঁড়িয়েছিল আঁধারে, আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। ভয় নেই, আপনি আসুন, বসুন, আমি আছি। আর ঠিক তখনই সেই অচেতন লোকটার গলা থেকে কথাটা বেরিয়ে এলো। আমরা দুজনেই তার দিকে ছুটে গেলাম। হতে পারে এবারে জানতে পারবো ঠিক ঠিক কার বিপদে পড়েছিল। এক ঘটি জল নিয়ে এলো ওর বউ আর ছেলে। একটু জল দিল গলায়। চোখ মেলে চারিদিকে ভীত চোখে তাকালো সে। ভয় নেই, বলো বলো, কে ছিল? বলো, কে ছিল? তুমি কাকে দেখেছ? গোঙাতে লাগলো সে। তারপর একটা সময়ের পর গোঙানো থেমে গেল। চোখের পাতা আর পড়ল না। নিস্তব্ধ রাত্রে লোকজন ছুটে এলো। শেষ রাতে দাহ করা হলো লোকটার। সবকিছু কেমন যেন হুট করেই হয়ে গেল। আমরা হয়তো জানতে পারতাম এইসব ঠিক কেন হচ্ছে, কিন্তু জানা হলো না। কিন্তু একদিন আমরা ঠিক পারব। অপেক্ষা করতে হবে। সব কালো শক্তির বিনাশ করার জন্যই সূর্যের আলো অপেক্ষা করে বৈদ্যমশাই। কিন্তু জানা হলো না। আমিও আপনার সঙ্গে আছি ঠাকুরমশাই। আমি আপনার এই যাত্রায় সঙ্গী হতে চাই। যাক, একজনকে পেয়ে গেলাম নিজের সাথে। জমিদার বাবু চুপচাপ বসে আছেন। সন্ধে পেরিয়ে গিয়েছে। নারকেল গাছটার মাথায় ধ্রুব তারা দেখা যাচ্ছে। বাঁশবনের নিগুড় আঁধারে হাজার হাজার জোনাকি মিটমিট করছে। ও আমার বাড়ির মালিক। কথাটা দীর্ঘশ্বাসের সাথে বললেন জমিদার বাবু। ও বলতে অর্থাৎ যে লোকটা মারা গেলেন সবে মাত্র। এমন সময় আমাদের জন্য শরবত নিয়ে ঢুকেছিল মৌ। আমি আর বৈদ্যমশাইয়ের হাতে শরবত দিয়ে জমিদার বাবুর সামনে গেল। কেন যে এমন অদ্ভুত সব ঘটনা ঘটছে? আমার ছেলেটার মাথাও বিকার রোগীদের মতো হয়ে যাচ্ছে। আমার ক্লান্ত লাগছে ঠাকুর মশাই। চাপা কান্নার সুরে জমিদার বাবু কথাটা বলতেই মৌ যেন কেমন একটা স্বরে বলে উঠল,
সব তো উপর থেকেই তৈরি থাকে, হিসেবে হিসেব মেলানো কেবল। আমরা তিনজন ওর সাথে অবাক হয়ে তাকাতেই মৌ তাড়াতাড়ি বেরিয়ে যেতে লাগলো। আমি আপনাদের কথার মাঝে ভুলবশত কথা বলে ফেলেছি। আসলে শরবতের কথাই বলছিলাম। কোনো রকম কোনো তথ্য পাইনি আমরা। কি থেকে কি হচ্ছে বুঝতেই পারছি না। এখনো তো আন্দাজ করতেও পারিনি যে ঠিক কোন অশুভ শক্তির কাজ এটা। বৈদ্যমশাই সেদিন রাতে ঘুমানোর সময় একটা কথা বললেন। আপনি কি একটা কথা বুঝতে পারছেন? কি? সবগুলো ঘটনা জলে হচ্ছে, এটা অদ্ভুত না? হ্যাঁ, এটা বাস্তব। আমার মাথায় আসেনি এতদিন। সবগুলো জলে কেন হচ্ছে? আজ রাতে এক কাজ করতে হবে। আপনি আর আমি একসাথে মন্দির পাহারা দেব। কিভাবে? যে কেউ একজন গিয়ে মন্দিরের ভেতরে বসে থাকব, আরেকজন অপেক্ষা করব কে বেরিয়ে যায় সেটা দেখার জন্য। তাহলে ঠাকুরমশাই প্রস্তুত তো? হ্যাঁ, বেশ ভালো হবে বুদ্ধিটা। আপনি যেতে পারবেন তো এমন অদ্ভুত রাস্তা ধরে? তারপর বন্যপ্রাণীর ভয় আছে। ভাববেন না ঠাকুরমশাই, বরিশালে আমার গুরুদেব যখন বন দিয়ে হাঁটতেন, তার পেছনে বনের বাঘ ভাল্লুক কত ঘুরত। অর্ধেক তার তন্তর মন্তর আমিও শিখেছিলাম। বনের পশু মারে, সে সাহস আছে? তাহলে তার কোনো ভয় নেই বৈদ্যমশাই। আমি সঠিক সঙ্গী খুঁজে পেয়েছি। বৈদ্যমশাই রাত দ্বিপ্রহর হওয়ার আগেই বেরিয়ে পড়লেন। আমি বসে রইলাম ঘরের মধ্যে চুপটি করে। উনি ওই অদ্ভুত পথে যাওয়ার সময় কেবলই চাপা গোঙানি কিংবা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পাননি। কেবলই তার মনে হচ্ছিল কেউ বুঝি তার সাথে যাচ্ছিল। কারণ নূপুরের শব্দও হচ্ছিল রিনঝিন রিনঝিন করে। তারপরেই উনি পৌঁছে যান মন্দিরের ভেতরে। চুপটি করে বসে থাকেন গর্ভগৃহের এক পাশে থামের আড়ালে। আর উনি উপলব্ধি করতে লাগলেন ভয়ঙ্কর কিছু। উনি বলেছিলেন, আমি যখন বসেছিলাম, কে যেন আঁধারে আমার পিছনে এসে দাঁড়ালো। আমি আলো নিইনি। যেটুকু চাঁদের আলো ওই ভাঙা দেয়ালের মধ্য দিয়ে এসেছে, তাতে কেবল মেঝের ভাঙাচোরা ইট বালি এগুলোই চোখে পড়ছিল। কিন্তু কেউ যেন পেছনে এলো। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। একটু পরে ঘুরে তাকাতেই একটা কালো ছায়া থামের অন্যদিকে পালিয়ে যেতে দেখলাম। আমার শরীর বন্ধনী ছিল, কাজেই কোনো ভয় ছিল না। আবারও চুপ করে বসলাম। কখন চোখ দুটো লেগে এসেছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল কারো হেঁটে আসার আওয়াজে। দেখলাম মন্দিরের গর্ভগৃহে ঢুকছেন একজন পুরোহিত। তার পরনে সাদা ধুতি, হাতে পুজোর ফলমূল প্রদীপ। জয় বুড়ো বাবার জয়, জয় বুড়ো বাবার জয়। আমি ভাবলাম উনি হয়তো মন্দিরে রোজ আসেন পুজো দেওয়ার জন্য। হয়তো পুরনো মন্দির ভুলতে পারেননি তাই। তারপর মনে হলো ওনাকে তো জমিদার বাড়ির কোথাও দেখিনি, তবে উনি কে? এবার প্রদীপের আলোয় তার চোখ দুটো দেখলাম। কি ভয়ঙ্কর দুটো চোখ! ধীরে ধীরে সেগুলো মণিহীন হয়ে উঠছে, মুখটাও ফ্যাকাশে হয়ে উঠছে, কেমন সাদা বিবর্ণ। আমার বুড়ো বাবা কখনো অনাচার সহ্য করবেন না নিজের মন্দিরে। উনি কর্কশ কণ্ঠে চিৎকার করলেন, আর তখনই দেখা গেল তার গলা দিয়ে রক্ত পড়ছে। আর কিছু বলতে পারছেন না, কেবল কুলকুচি করার মতো গল গল আওয়াজ হয়ে বেরিয়ে আসতে লাগলো মুখের কথাগুলো। ওই রক্তের জন্য আমি অসাড় হয়ে রইলাম। এবার উঠে তাকে ধরতে যাব, ঠিক এমন সময় বাইরে আরো কারোর আসার শব্দ। আমি থেমে গেলাম। বিস্ফোরিত চোখে দেখলাম ভেতরে সেই পূজারি নেই। হঠাৎ করেই সবকিছু অদৃশ্য হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে তখন কেবল রিনরিনে আওয়াজটা হতে লাগলো।
অন্যদিকে আমি তখন কাউকে অনুসরণ করছিলাম। আমার মনে হয়েছিল এ শশীই হবে। আমি ওর পোশাকেই তো সেদিন এখানকার কাদা পেয়েছি। রাত তখন অনেকটা। সে মন্দিরের ভেতরে ঢুকে গেল। আমিও খুব সন্তর্পণে ঢুকে গেলাম মন্দিরে। চারপাশের আঁধার থেকে চাপা চাপা নুপুরের আওয়াজ আসছিল। হঠাৎ কানে আসছিল ফিস ফিস করে কথা বলার আওয়াজ। চাঁদটা কখনো মেঘের আড়ালে ঢুকে যাচ্ছিল। বাতাসের গতি বেড়ে যেতে লাগলো। ঝড়ও শুরু হতে পারে। আমি সেই ব্যক্তির পেছনে পেছনে মন্দিরে ঢুকে গেলাম। তারপর এমন কাউকে দেখতে পেলাম যাকে আমরা এখানে দেখার কল্পনাও করতে পারিনি। বাইরে ততক্ষণে বাতাসের গতি বেড়ে গিয়েছে, কাজেই আমার পায়ের শব্দ সে শুনতে পাবে না নিশ্চিত হয়ে আমিও ঢুকে গেলাম। মন্দিরের ভাঙা চোরা দেওয়ালের পাশে দাঁড়ানো শিউলি গাছের জঙ্গলে তখন জোনাকি জ্বলছে। নাটা কাঁটার বন থেকে ভেসে আসছে তারস্বরে ঝিঝি ডাকার আওয়াজ। ভেতরে ঢুকতে না ঢুকতেই একটা কান্নার আওয়াজ পেলাম। হে বুড়ো বাবা, আর কত এমন ঘটবে গ্রামে? আমার পূর্বপুরুষ এখানেই আপনাকে খুঁজে পেয়েছিল। আজ মূর্তি অন্যত্র গেলেও আমার কেবলই মনে হয় এখানে স্বয়ং আপনি বিরাজ করে আছেন। আপনি তো একটা সময় আমার পূর্বপুরুষদের দিক নির্ণয় করে দিতেন, তাহলে আজ কেন আপনি নিশ্চল? কেন কেবল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন? কেন আমায় উত্তর দিচ্ছেন না? আমি কি পাপী, অধর্মী? তাহলে আমায় বিনাশ করুন। তবুও অন্তত এইভাবে আমার পরিবারকে, আমার প্রজাদের কষ্ট দেবেন না। কেন সব কিছু ঠিক হচ্ছে না? কেন? উনি মেঝেতে লুটিয়ে কাঁদছেন। উনি অর্থাৎ জমিদার বাবু। কিন্তু সেদিন তাহলে কি শশীমোহন এসেছিল, আর বাকি দিন তার বাবা? জমিদার বাবু কি তাহলে রাতের আঁধারে দেবতার খোঁজে আসেন, নিজের গ্রামকে সুস্থ করার জন্য? আমি অন্ধকারে খুঁজে পেলাম বৈদ্য মশাইয়ের উপস্থিতি। উনি আমার উল্টো দিকে থামের আড়ালে দাঁড়িয়ে। একটু এদিকে তাকাতেই তার চোখ দুটো জ্বলে উঠল চাঁদের আলোয়। জমিদার বাবু আরো কিছুক্ষণ প্রলাপ করতে করতে ক্লান্ত হয়ে চলে গেলেন। এই মন্দিরের ধুলোয় দিয়ে গেলেন তার চোখের জল। গল্পটা তো পুরোই বদলে গেল ঠাকুরমশাই। জমিদার বাবু চলে যেতেই বৈদ্য মশাই মেঝেতে বসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন। আমিও তার পাশে বসলাম। কিন্তু আমরা তো এমন কোনো অদ্ভুত কিছু সন্দেহ করিনি। কেবল ভেবেছি এখানে কেউ রাতের আঁধারে আসে। কিন্তু কেন আসে সেটাই তো দেখার ছিল। আমরা দেখে নিয়েছি। তবে এবার কি ভাবলেন? দূরে কোনো গ্রামবাসী রাত জেগে বাঁশি বাজাচ্ছিল। তারই সুর এত দূরে অবধি এসে কেমন শান্ত করে দিচ্ছিল আমাদের মন মস্তিষ্ক। কি আর করা যাবে বৈদ্যমশাই, আমাদের খুঁজতে হবে। অনেকটা সময় চলে গেল। এবারে আরো কঠোর হাতে অনুসন্ধানে নামতে হবে। তাহলে চলুন এবার যাওয়া যাক। ঘুমোতে হবে বাকি রাতটা। আমরা দরজার কাছে যাওয়ার সময় হঠাৎ করেই খটখট করে আওয়াজ হলো, যেন কেউ ভেতরের কোনো দরজায় আওয়াজ করছে। কেউ যেন চেষ্টা করছে দরজা খোলার। আবার থেমে গেলাম দুজন। বৈদ্যমশাই আমার দিকে তাকিয়ে বললেন, আপনিও কি ওই একই শব্দ পাচ্ছেন? কিন্তু শব্দটা ঠিক আসছে কোন দিক দিয়ে? পেছনের দিকে এগিয়ে যেতে লাগলাম, আর ঠিক অনেকগুলো লোকজনের আওয়াজ ভেসে আসতে লাগলো বাইরে থেকে। আমরা দুজনেই বাইরে এসে দেখি মশাল জ্বালিয়ে লোকজন এই দিকেই আসছে। বৈদ্যমশাই আমার দিকে তাকিয়ে চোখ গোল গোল করে বলল, এবার কি করবেন? সামনে এলে বলবে এখানে রাতে কি করছি, আর লুকিয়ে গেলে যদি আগুন ধরিয়ে দেয়? বলবো যে এক মায়াবিনী নারী আপনাকে এখানে ডেকেছে। আমি আপনার সহচর হয়ে এসেছি, যেমনটা একজন মিত্র আরেকজন মিত্রের জন্য করে। সে একজন মায়াবিনী ছিল বটে,
নাম ছিল রাত্রি। এমনই রাত্রির আঁধারে আমায় অন্ধকারে রাত্রির মতো প্রশ্নের আঁধারে ফেলে দিয়ে গেল। আজ মনে পড়তেই বড্ড বুকে বিঁধছে। তারপর আর কোনো সন্ধ্যা, ভোর, সকাল, মাঝরাত কেউ আসেনি? এসেছিল, কিন্তু বড় কথা, লোকগুলো এগিয়ে আসছে। আমরা দাঁড়িয়ে গেলাম। দেখলাম জমিদার বাবু আর শশী সামনে। আমাদের দেখেই শশী মশাল একজনের হাতে দিয়ে এগিয়ে এলো। আপনারা? আপনারা এখানে? আমরা আসলে একটা সংকেত পেয়ে এইদিকে এসেছি। রাত জেগে পাহারা দিচ্ছিলাম বলতে গেলে। তারপর এদিকে না জানি আরো কি করব। রাত তখন অনেকটা। আমি আর বৈদ্যমশাই জমিদার বাবুর সম্মুখে বসে আছি। চারপাশটা অনেকক্ষণ নীরব ছিল। কেবল দূরে থেকে শেয়ালের ডাক ভেসে আসছিল কয়েকবার। আসলে আমি ওখানে গিয়েছিলাম। খুব পুরনো মন্দিরের কথা মনে পড়ছিল এই দুর্দিনে, কিন্তু পৌঁছে বারবার মনে হচ্ছিল কেউ যেন আছে ওইখানে। বারবার মনে হচ্ছিল ওইখানে কেউ যায় না। তাহলে এত রাতে কে থাকতে পারে ওইখানে? এই সন্দেহ নিয়েই লোকজন নিয়ে আমি গেলাম। আমি দুঃখিত। আপনাদের কাজে আমি বিঘ্ন ঘটালাম, আমি দুঃখিত। না, কিছু ভাববেন না। আপনি সত্যি একজন মহান মানুষ, সেটা আজ আমরা জেনেছিলাম। আপনার এই গ্রামের জন্য কিছু করতে পারলে সত্যি আমাদের ভালো লাগবে। বাইরে বেরিয়ে দেখি উঠোনের মাঝে কেউ দাঁড়িয়ে, তার খোলা চুল ছড়ানো। উঠোনের ফুল গাছগুলোর সাদা সাদা বেলফুলের গন্ধে রাতটা কেমন রহস্যময়। তখন সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কেমন অদ্ভুত একটা শব্দ আসছে ওই দিক থেকে। খুব চুপি চুপি নেমে দেখি মৌ দাঁড়িয়ে। এখানে কি করছো? হিসেব। হিসেব? কিসের হিসেব? বাড়ির বাজারের হিসেব বুঝি তোমায় করতে হয়? তো সকালে উঠে সূর্যের আলোয় হিসেব করলেই তো হয়। এই চাঁদের আলোয় এইভাবে কেন? মৌ খুব রাগী চোখে তাকালো, তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি হাসল। সব হিসেব দিনের আলোয় হয় না। ও অন্ধকার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মেয়েটার চুলে উকুন আছে হয়তো। সবাই ঘুমানোর পর চুপি চুপি তাই উকুন বাঁচতে চলে এসেছে। সবার সামনে এই কাজটাই হয় না। আমি আর বৈদ্যমশাই একটা ঘরে দুটো বিছানা করে শুয়েছি। দুজন দুজনের জীবনের অভিজ্ঞতা শুনতে বলতে অনেকটা সময় এমনিতেই কেটে যায়। সেই রাতেও ঘুমোতে আমাদের আরো সময় লাগলো। কিন্তু স্বপ্নে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। একটা দরজা, চারিদিকে অন্ধকার, আর সেই দরজায় কেউ যেন বারবার থাবড়ে যাচ্ছে। পরদিন গ্রামের লোকজন আমার কাছে এলো। তাদের সুরক্ষিত রাখার ভার আমি নিয়েছি। কাজেই প্রত্যেককে আমি মন্ত্রপুত ছাই দিলাম। এটা বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবে। আর খবরদার, রাত্রে কেউ যেন বাড়ির বাইরে না যায়, তাহলে কিন্তু আমিও রক্ষা করতে পারবো না। সবাই মাথা নেড়ে চলে গেল। এই বাড়িতে প্রত্যেকের হাতে একটা করে ধাগা পরিয়ে দেব ভাবলাম। প্রত্যেকেই আমার কাছে এলো, কেবল এলো না মৌ। ও এলো না কেন? ঠাকুরমশাই, ও বৌদিকে বলেছে ওর সমস্যাটা। ও এখন এইসব ছুঁতে পারবে না। মেয়ে মানুষের কত রকম সমস্যা আপনি বুঝতেই পারছেন। এখন তো নিজের ঘর থেকে বেরোচ্ছেও না। এই সময় হেসেলে অবধিও যেতে নেই। আপনি জানেনই তো, সেটা মিটে গেলেই ও নেবে। তাহলে সেদিন উকুনের হিসেব করছিল, নাকি কতদিন ঘরে থাকতে হবে সেই হিসেব করছিল? রাত্রি হলে না হয় এইসব হিসেব করবেন। কতবার বলেছি রাত্রি নামটা বলবেন না, বড্ড বুকে লাগে। তাহলে এবার থেকে রজনী বলবো। অবশ্য হ্যাঁ, ওই নামেও যদি কেউ থাকে তাহলে আগেই বলে দেবেন। বৈদ্যমশাই আপাতত খুব কঠিন সময় পার করছেন।
চোখ দুটো উদাস, মুখে সাড়া শব্দ নেই বুঝতে পারলাম। চিন্তার অতলে ডুবে আছেন। রাত্রির মতো আধার স্মৃতিতে মত্ত। আমি তাকে বিভ্রান্ত করি কিভাবে? তাকে ঘরে রেখে বাইরে এসে দাঁড়ালাম। আমার ঘরের সামনে বারান্দা দিয়ে দুটো ভেজা পায়ের চিহ্ন দেখতে পেলাম। কেউ যেন এই দিকেই বেরিয়ে গিয়েছে বাইরের দিকে। আমার ঘরটার পর বারান্দা শেষ, তারপরে চলে গিয়েছে ভেতরের উঠোন দিয়ে ঘন বনের দিকে। ওইদিকে পাঁচিলটা ভাঙা, যেটা শুধুমাত্র ভেতরের লোকজন জানে, কারণ বাইরে থেকে সেটা বোঝা যায় না। হ্যাঁ, পায়ের ছাপ তো ওই দিকেই স্পষ্ট। কে গিয়েছে ওইদিকে? পায়ের পাতা দেখে মনে হচ্ছে ছোট্ট মাপের পায়ের পাতা, অর্থাৎ কোনো মেয়ের পায়ের পাতা। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, পায়ের ছাপ হালকা লাল বর্ণের। রক্ত কি? হালকা রক্তের ফোঁটা পড়েছে কোথাও কোথাও। তাড়াতাড়ি পা চালাতে লাগলাম, কে গিয়েছে কোথায় গিয়েছে দেখার জন্য। সামনের পেঁপে গাছটা ঘিরে চাল কুমড়ো লতা পাতার সাথে হলুদ হলুদ ফুল নিয়ে ঝিঙে গাছটা একেবারে ছড়িয়ে আছে ঢেউয়ের মতো। সেইটা পেরিয়ে কতগুলো মাদার গাছের সারি, যার তলা দিয়ে পথ। পায়ের ছাপ এবার বালির ওপর, তাতেও কোথাও কোথাও লাল ছোপ স্পষ্ট। বাঁশঝাড়ের দিক থেকে বনশিম ফুলের গন্ধ ভেসে আসছে। আর তখনই কানে এলো জলের ছলাৎ ছলাৎ শব্দ। এখানে কে? বলেই সামনের ঝোপ জঙ্গলের দিকে চোখ গেল। তারপর পুকুর। জঙ্গলের গাছপালা ঝুঁকে আছে পুকুরের ওপর। মনে হয় খুব কম সময় এই পুকুরে রোদ্দুর পড়ে। আর সেই পুকুরে স্নান করছে অসুস্থ মনোহরের স্ত্রী মালবিকা। আমি জানি এই দৃশ্য দেখা আমার উচিত নয়, কিন্তু আমার অদ্ভুতভাবে চোখ দুটো টেনে নিল সেই দিকেই বারবার। সাঁতরে সাঁতরে মালবিকা একবার জলে ডুবে যাচ্ছে, অনেকক্ষণ থেকে আবার ভেসে উঠছে, কখনো উল্টো দিক করে চোখ বুজে ডুবে যাচ্ছে জলের তলায়। একটা মানুষ ঠিক যতক্ষণ ডুবে থাকতে পারে জলের তলায়, তার চাইতেও বেশি সময়ও জলের তলায় ডুবে আছে কি করে? হ্যাঁ, হতে পারে জলের সাথে ওর ছোটবেলা থেকেই ভালো সম্পর্ক। ভেতরের পুকুরে এতক্ষণ ধরে এইভাবে স্নান করাটা ঠিক নয় বলেই হয়তো এই গভীরে ওর জন্য পুকুর সুরক্ষিত। যাকে আমি বরং ফিরে যাই। ফিরতে ফিরতে ভাবলাম, তার স্বামী এখন অসুস্থ, তার উপরে ঘরে যার 2 সন্তান, তাদের একভাবে রেখে এতক্ষণ ধরে এখানে স্নান করছে। আমি এমনই চিন্তা নিয়ে ফিরে দেখি বাড়িতে একটু হুলস্থুল কাণ্ড। আর একটু এগিয়ে আরেকটা অদ্ভুত দৃশ্য দেখে আমার চোখ দুটো ঘুরে গেল, কারণ সিঁড়ি থেকে এমন কাউকে নামতে দেখলাম যাকে ওখানে আমি কল্পনাও করতে পারি না। মালবিকা! ঠাকুরমশাই, আপনাকেই খুঁজছি। দেখুন না উনি কেমন করছেন। আর তখনই শশীও নেমে এলো। দাদা কেমন যেন করছে। তোমরা যাও, আমি আসছি। আমি তাড়াতাড়ি করে ছুটে যেতে লাগলাম সেই পুকুরের দিকে। মালবিকা এখানে হলে ওখানে কে আছে? তখনও কিন্তু পায়ের সব ছাপ ছিল, লেগেছিল সামান্য রক্তের দাগ। তাড়াতাড়ি পুকুর পাড়ে এসে দেখি পুকুর পাড় শান্ত, কেউ নেই ওখানে। ভেজা পায়ের ছাপ কোথাও নেই। আর কেউ স্নান করলেই সে গেল কোন দিকে? চারপাশে একটু এদিক ওদিক ঘুরে কাউকে দেখতে পেলাম না। তারপর আবার বাড়ির দিকে ফিরে এলাম। মনোহর গোঙাচ্ছে নিজের ঘরে। ওকে যেতে বলো, ওকে যেতে বলো, ওকে যেতে বলো, ওকে যেতে বলো, যেতে বলো, যেতে বলো। আঙুল দেখাচ্ছে জানালার দিকে। আমি ওই দিকটায় এগিয়ে দেখলাম একই রকম অল্প রক্তের সাথে ভেজা পায়ের ছাপ, সাথে একটা উটকো গন্ধ, কেমন যেন গা গোলানো গন্ধ। দুর্গন্ধ, মৃত মানুষের মতো। কি বিশ্রী গন্ধ, বিশ্রী গন্ধ, মৃত মানুষের মতো বিশ্রী গন্ধ।
মনোহরের কথা শুনে ঘুরে দাঁড়ালাম। সবাইকে বাইরে যেতে বলে মনোহরের কপালে আঙুল দিয়ে মন্ত্র পড়তে পড়তে ওকে শান্ত করলাম। ক্লান্ত মনোহর আলতো গোঙাতে গোঙাতে বালিশে মাথাটা এলিয়ে দিল। তারপর কথাবার্তা বন্ধ। খুব অল্প স্বরে কি যেন বিড়বিড় করতে করতে থেমে গেল। কেমন দেখতে ও? মাটি চাপা থাকার মতো একজন, কি বিশ্রী দুর্গন্ধ, কেমন পচে যাওয়া শরীর। ছেলে নাকি মেয়ে? কেমন কেমন পচে যাওয়া শরীর, পচে 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 যাওয়া শরীর। বলতে বলতে একেবারে চোখ বুজিয়ে নিল মনোহর। আর কোনো কথাবার্তা নেই ওর। ডাকলেও সাড়া দিল না। বিকেল নাগাদ আকাশ কালো করে এলো। বৈদ্যমশাই শান্তভাবে বসে রইলেন। আমি পাশে এসে বসলাম। আজ রাতে মন্দিরে যাব। কেন? আপনি আবার কি প্রার্থনা করবেন? প্রার্থনা নয়, আমিও তাই ভেবেছি। ওই মন্দিরেই মনে হয় অনেক রহস্য লুকানো আছে। কেন যেন বারবার ওই একটা জায়গায় আমার লক্ষ্যে আসছে। ঠাকুর মশাই, এই ঝড় জলের রাত্রে কি বেরোনোটা উচিত হবে? হ্যাঁ হবে। এটাই মোক্ষম সুযোগ। কেউ আমাদের খুঁজে পাবে না, কেউ আওয়াজও পাবে না। গায়ে কিছু চাপিয়ে ওই অন্ধকার পথ ধরে ছুটে যেতে লাগলাম। বাইরে আঁধারে প্রচণ্ড ঝড় বৃষ্টি, যেন এক লহমায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবে কত দূরে। দুজন দুজনের হাত ধরে, গা মুখে কাপড় চেপে, কাঁধে প্রয়োজনীয় জিনিস নিয়ে ভিজতে ভিজতে ওই ভয়ঙ্কর জঙ্গলাপূর্ণ পথ পেয়ে চললাম। রাস্তায় বারবার মনে হলো বিদ্যুতের আলোয় যেন দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কেউ যেন গর্জন করছে এই ঝড়ের শব্দের সাথে। কখনো আসছে একটা চাপা কান্নার আওয়াজ। বৈদ্যমশাই হাতটা শক্ত করে ধরে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বললেন, রাস্তাটা বড্ড ভয়ঙ্কর। বৈদ্যমশাই, এমন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা বিভিন্ন রাজ্যে গিয়ে আমার হয়েছে। আপনিও বৈদ্য, আমি জানি আপনাকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু একটাই শান্তি, এমন কঠিন পরিস্থিতি পার করলেই সহজ পথটা খুঁজে পাওয়া যায়। ওই ঝড় বৃষ্টিতে কাক ভেজা হয়ে কোনো মতে ওই বিজলির আলোয় এসে পৌঁছালাম মন্দিরের সামনে, ভাঙা ইটের জায়গাটায়। বৃষ্টির বেগ তখন কিছুটা কমেছে। সামনের জায়গাটায় অজস্র লাল শিমুল ফুল পড়ে আছে। ব্যাঙ ডাকছে তারও স্বরে। কখনো দমকা বাতাসে বড্ড ঠান্ডা লাগছে। ঠাকুরমশাই, চকমকি ঠুকে দিন। উনি মশাল ধরলেন। বগলে করে চেপে বৃষ্টির জল বাঁচিয়ে মশালের জিনিসপত্র এনেছিলেন বৈদ্যমশাই। উনি সামনে ধরতেই এবার চকমকি ঠুকে আগুন জ্বালিয়ে দিলাম। আগুন দিতেই সামনে অন্ধকারে ঢাকা দালান ফুটে উঠছে আবছা আলোয়। চারপাশটা প্রচণ্ড রহস্যের চাদরে ঢেকে আছে। এবার ভেতরে যাই, চলুন। হ্যাঁ, কিন্তু সাবধানে। রাস্তাটা বড্ড জঞ্জাল। একটা বাদুড় হঠাৎ মুখের সামনে ঝাপটা দিয়ে চলে গেল অন্ধকারে। থামের আড়ালে কে যেন দাঁড়িয়েছিল। আমরা ভেতরে মশাল নিয়ে ঢুকতেই যেন কেউ খুব তাড়াতাড়ি দ্রুত পায়ে আঁধারে মিলিয়ে গেল। ঠাকুরমশাই, এই মন্দিরে তো মূর্তি নেই, বেদিও কেমন ভেঙে চুরে গেছে। তবুও এই বেদিতেই বিশ্বাস রাখে জমিদার বাবু। আমরা চারিদিকে খুঁজতে লাগলাম কিছু কোথাও আছে কিনা। মশালের আলোয় চারপাশটা পরিষ্কার নয়। ঝাপসা কমলা আলোয় চেষ্টা করতে লাগলাম। ওই অন্ধ কুঠুরির মধ্যে দুজনে সতর্ক চোখে দেখতে লাগলাম। কখনো ঝটপট শব্দ শুনে চমকে দেখি বাদুড়ের উড়ে যাওয়া। ফিসফাস আওয়াজ আসতে লাগলো। কখনো কখনো ধুলোবালির ওপরে শুকনো পাতার খসখস শব্দ। আবার বাইরের ঝোড়ো বাতাস ঢুকে কখনো ভেতরের বন্ধ কপাট ক্যারক্যার ক্যারক্যার করতে লাগলো। এই ঘরটা বাদেও আশেপাশে কতগুলো ঘর,
কিন্তু সবকিছু তন্ন তন্ন করে খুঁজে কিছুই মিলল না। সমস্ত আবর্জনা, ভাঙা বস্তু, আলমারি, বড় বড় আসবাব সরিয়ে যখন কিছুই মিলল না, ঠিক তখনই বাইরে কারোর পায়ের আওয়াজ পাওয়া গেল। আমরা তখন পাশের ঘরে। দরজার বাইরে গিয়ে একবার বাইরের দিকে তাকালো বৈদ্যমশাই। তারপর আমার কাছে ফিরে এসে ফিস ফিস করে বলল, জমিদার বাবু আসছেন, বিদ্যুতের ঝলকানিতে তাই মনে হলো। চলুন তার সাথে দেখা করি, উনি তো প্রার্থনা করতেই এসেছেন। না, মশাল নিভিয়ে দিন। কিন্তু কেন? অনেক সময় আধারে লুকিয়ে থাকে কত প্রশ্নের উত্তর, দেখি না কি হয়। সত্যি উনি আমার হাত থেকে মশাল নিয়ে নিভিয়ে ফেললেন। তারপর চুপচাপ অপেক্ষা করতে লাগলেন। পায়ের শব্দ এসে থেমে গিয়েছে সামনের বেদিতে। জমিদার মশাই বেদির সামনে নিজের মশালটা রাখলেন। বাইরে তখন আবার আলতো গতিতে বৃষ্টি পড়তে শুরু করেছে। আমরা দুজনে দরজার আড়ালে থেকে চুপি চুপি তাকিয়ে আছি তার দিকে। আর এইবার খুব অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। বেদির ওপর স্পর্শ করতেই কি যেন শব্দ করে উঠল খটখটাং করে, আর কিছুক্ষণ পর সেটা সরে গেল। জমিদার বাবু ভেতরে ঢুকে গেলেন, সাথে তার হাতের মশালও। অনেকক্ষণ ধরে ওনার কোনো পাত্তা নেই। আমি আর বৈদ্যমশাই অন্ধকারে ফিসফাস করে কথা বলতে লাগলাম। একটু পরে আবার বেদির শব্দ হতে লাগলো। আমরা তাকিয়ে দেখি মৃদু আলোর মশাল, আর তারপরে বেরিয়ে এলেন জমিদার বাবু। উনি বেরিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে গেলেন। অদ্ভুত না? শূন্য বেদিতে যদি উনি প্রার্থনা করেন, তাহলে ভেতরে কি? মশালটা জ্বালান। বাড়ি তো এমনিই ফিরতে পারবো। মশালটা জ্বালান, কিন্তু ওই অন্ধকারে তো ঢুকতে পারবো না। জমিদার বাবু, আপনি যজ্ঞের এইসব উপকরণ এনে দিন। আমি আজ রাত্রে যজ্ঞ করব। বাইরে পুকুর পাড়ে হাঁসের দল খেলছে। আকাশটা আজ বড্ড নীল। বৃষ্টির পর আকাশ কেমন নীলকান্ত মণির মতো পরিষ্কার। শশী কাছে এসে দাঁড়ালো। দাদা কেমন করছে? আমরা তাড়াতাড়ি করে ওর ঘরে ঢুকে গেলাম, কিন্তু কোথাও নেই ও। কেউ যেন ঘরের অন্ধকারে বলে উঠল, আমি চলে এসেছি, আমি চলে এসেছি, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, আমি চলে এসেছি। ও চলে এসেছে, ও চলে এসেছে। ওকে শেষ করে দিন ঠাকুর মশাই, ওকে শেষ করে দিন। ও কাউকে ঠিক থাকতে দেবে না ঠাকুর মশাই, ওকে শেষ করে দিন, শেষ করে দিন ওকে। জমিদার বাবু চিৎকার করলেন, আর অমনি বাইরে থেকে আওয়াজ আসতে লাগলো। কোলাহল শুনে আমরাও এসে দেখি মূর্তির মতো ছাদের কোণায় দাঁড়িয়ে আছে মনোহর। ওর দৃষ্টি নিচের দিকে। দেখে মনে হচ্ছিল এখনই ঝাঁপিয়ে পড়বে নিচে। এতজন ডাকলেও কোনো উত্তর আসছে না ওর কাছ থেকে। ও তেমনই নিশ্চল, যেন এক অন্য জগতে পৌঁছে গেছে। একটা পা তুলে নিচের দিকে নিজের শরীরটা ছেড়ে দেওয়ার আগেই আমি আর শশীমোহন দুপাশ থেকে ধরে ফেললাম। তারপর ওকে আবার নিচের ঘরে নিয়ে আসা হলো। জ্ঞান ফিরতে সময় লাগলো। সারাদিন ওকে পাহারায় রাখা হলো। রাত হতেই আকাশটা আবার এক অদ্ভুত রূপ ধারণ করল। চারপাশটা অন্ধকার, দমকা বাতাসে সবকিছু যেন ভাসিয়ে নিয়ে যাবে। বৈদ্যমশাই পায়চারি করছেন। আমি তখনও নিশ্চিন্ত হয়ে বসে আছি। আমার দিকে বারবার তাকাচ্ছেন উনি। না মানে কোনো ভয় লাগছে না? যজ্ঞ করতে পারবো আজকে? বাইরের আকাশ দেখেছেন? সময় হলে ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে। উনি আবার পায়চারি করতে শুরু করেছেন। এমন সময় মৌ এলো চায়ের পেয়ালা আর রেকাবি হাতে। আপনাদের জল খাবার। ও দাঁড়িয়ে রইল, আমরা খাই কিনা। সন্ধে আন্নি করে আমি খাই, পরে খাচ্ছি। ও চলে যেতেই বৈদ্যমশাই খাবারগুলোর দিকে তাকিয়ে বললেন, গরম গরম খাবার, আমি খাই না, ফেলে দিন।
অদ্ভুত তো, ফেলে দেবো কেন? যা বলছি তাই করুন, আর খবর নিলে বলবেন খেয়ে নিয়েছি। তাই করলেন বৈদ্যমশাই। একটু পরে কারোর পায়ের আওয়াজ শুনলাম। আমি শুয়ে পড়তে পড়তে বৈদ্যমশাইকে বললাম, মৌ আসলে বলবেন আমি ঘুমিয়ে গেছি, আর আপনারও খুব ঘুম পাচ্ছে, তাই দরজা আটকে ঘুমিয়ে যাবেন। কিন্তু মৌ কেন আসবে? বলতে বলতেই দরজায় কেউ এসে দাঁড়ালো। আমি ততক্ষণে নিস্তব্ধ। আপনাদের খাওয়া হয়ে গেলে পাত্রগুলো নিয়ে যাই। হ্যাঁ উনি শুয়ে যে। হ্যাঁ, আর আমারও খুব ঘুম পাচ্ছে। মৌ এবার আলতো পায়ে আমার দিকে এগিয়ে এলো। ও হয়তো আমার দিকে তাকিয়ে আছে, এটা অনুভব করলাম আমি। বাইরে মৃদু বৃষ্টি পড়ছে ততক্ষণে। আমি নিশ্চিন্ত। বিড়বিড় করে বলল মৌ, কিন্তু আমি শুনতে পেলাম। আমারও ঘুম পাচ্ছে, এবার আমিও ঘুমাবো। মৌ চলে যেতেই দরজা আটকে দিলেন বৈদ্যমশাই। এরপর আমাদের তো যজ্ঞস্থলে যেতে হবে। জানালা দিয়ে যেতে হবে। তাই করা হলো। বাড়ির পেছনের দিক দিয়ে বেরিয়ে গেলাম আমরা। তারপরে গিয়ে পৌঁছালাম পেছনের জঙ্গলের পাশে বড় চাতালে। বৃষ্টি তখন নেই, কিন্তু হালকা জুলো বাতাস আছে। ব্যাঙ ডাকছে চারিদিক থেকে। জমিদার বাবু ও শশী ওইখানেই দাঁড়িয়েছিলেন। আমরা আসতেই দুজনে সমস্ত প্রদীপ জ্বালিয়ে দিলেন। চারপাশের আঁধার কিছুটা হলেও সরে গেল। আকাশে বার কয়েক বিদ্যুৎ চমকে উঠল। বৈদ্যমশাই, সবকিছু প্রস্তুত তো? বৈদ্যমশাই যজ্ঞের উপকরণ সাজাতে লাগলেন। আমি যজ্ঞের বেদিতে আগুন দিতেই সেই কমলা আলো ছড়িয়ে গেল চারিদিকে। নীরবতা ছেয়ে গেল আবার চারিদিকে। পেঁচা ডাকতে লাগলো কোনো একটা গাছের ডালে। কেউ যেন বারবার হেঁটে চলেছে আমাদের সামনে। আমাদের মন্ত্রের উচ্চারণ বারবার জাগিয়ে দিচ্ছিল নীরব রাতকে। তারপরেই বৈদ্যমশাই বের করে আনলেন একটা পাথরের মালা, যেটা দেখে জমিদারবাবু একটু চমকে গেলেন। এটা এটা কোথায় পেলেন? হ্যাঁ, এটা কোথায় পেলেন? এখানে বলে রাখি, আমি আর বৈদ্যমশাই ওই বেদির নিচে গিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে বড় বাক্স দেখতে পাই, যেটা ডালা খোলার পর অদ্ভুত একটা কঙ্কাল খুঁজে পাই, যেটা ততদিনে স্রেফ একটা কঙ্কাল শরীর, তবে বড্ড অদ্ভুত, যার কোমরের ওপরটা মানুষের মতো হলেও কোমর থেকে নিচ অবধি ঠিক একটা মাছের অস্থির মতো। নিচে পুচ্ছ পাখনাও বর্তমান। জমিদার মশাই এগিয়ে আসার আগেই তার গলায় থাকা পাথরের মালাটা আগুনে আহুতি দেওয়া হলো। কি করছেন এই সব, আর কোথায় পেলেন এটা? আমি আমার মতো মন্ত্র পড়তে থাকলাম। বৈদ্যমশাইও নিজের মতো কাজে ব্যস্ত আমার সম্মুখে। আর ঠিক এমন সময় যজ্ঞের আগুন থেকে কালো ধোঁয়া পুঞ্জীভূত হয়ে বেরিয়ে গেল। ঝড় শুরু হলো। কয়েকটা প্রদীপ নিভে গেল। চারপাশটা কেমন কাঁপতে লাগলো। এসে গিয়েছি, এবার আর কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। ফ্যাকাশে কণ্ঠ শুনেই তাকিয়ে দেখি সামনে যজ্ঞের আগুনের উল্টো দিকে সাদা লম্বা পোশাক পরে দাঁড়িয়ে এক নারী মূর্তি। তার মুখের ওপর অজস্র চুল। কোথাও একটা বিড়াল চিৎকার করছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ওকে। আমি এবার যজ্ঞের আগুন থেকে সামান্য ভস্য সেদিকে ফুঁ দিয়ে দিলাম। অমনি বাতাসে সেই রহস্যময় নারীর মুখের সামনে থেকে সব চুল সরে গেল। যাবে না সামনে, বিপদ হবে। জমিদার বাবু তোড়জোড় শুরু করে দিলেন। শেষ করে দিন ঠাকুর মশাই, ওই শেষ করেছে এতগুলো লোককে, ওকে শেষ করে দিন। আমি খুনি, আমি খুনি। আর তুই কি পাপিষ্ঠ? মৌয়ের কণ্ঠ বদলে গেল। ও
ওর মুখটাও কেমন বদলে যেতে লাগলো। একটা গলে যাওয়া মুখ, কেমন দুর্গন্ধ, খুলে পড়ছে শরীরের মাংস, গলায় লম্বা কাটা দাগ। একটা সরল মেয়ের শরীরে কেন প্রবেশ করেছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয়, নইলে তোকে আমি কঠোর শাস্তি দেব। কখনো বাতাসে কেঁপে উঠছে যজ্ঞের আগুন, চারিদিকে অস্পষ্ট হয়েও আবার স্পষ্ট হয়ে উঠছে। আমার কেবল একজন মাধ্যম দরকার ছিল। আমার প্রতিশোধ শেষ হলে আমি এখান থেকে চলে যাব। জমিদার মশাই তার প্রাপ্য দিলেই আমার আমার শান্তি হবে। পাপ, শাস্তি, প্রতিশোধ, ওকে আমি শেষ করে দেব, আমি শেষ করে দেব ওকে। বলেই যজ্ঞের আগুন থেকে একটা জ্বলন্ত চেলা কাঠ নিয়ে এগিয়ে গেল জমিদার বাবু মৌয়ের দিকে। শশী বাবাকে চেপে ধরল। আমি ওকে ভালোবাসি বাবা। তুমি একটা আত্মার জন্য মৌয়ের শরীরে আগুন দিতে পারো না। প্রত্যেক পূর্ণিমার রাতে আমি সমুদ্রের তীরে আসতাম। সেখানে দেখে ফেলেন জমিদার বাবু, আর তার সঙ্গীদের নিয়ে আমায় হত্যা করে। তার জানা ছিল মৎস্যকন্যার অস্থি যে কোনো অশুভ জিনিসকে শুভ করতে পারে, যে কোনো অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। আর আর তাই সেদিন পেছন থেকে সকলে মিলে আমার উপর আক্রমণ করে। পুরনো শিব মন্দিরের তলায় আমাকে রাখে। তারপর মিথ্যে রটনা দিয়ে ওই মন্দির বন্ধ করে দেয়। আমি কখনো আর বেরোতে পারতাম না। যদি না কখনো সন্দেহের বশে ওইখানে উপস্থিত হতো ওই মুখ। তাই ওই আমার মাধ্যম হয়ে যায়। যতজন মরেছে সব সেই খুনের সাথে যুক্ত। এবার আমি জমিদারকে মারবো না। আর দুই পুত্র ও পর সবাইকে শেষ করে একাকিত্বে শেষ করবো তাকে। তবেই আমার শান্তি হবে। জমিদার মশাই মশাল ফেলে দিলেন, খালি হাতে এগিয়ে যেতে লাগলেন এবার সেই দিকে। আমায় শেষ করে তুমি শান্ত হও, কিন্তু দয়া করে আর কারোর ক্ষতি করো না। ঠাকুর মশাই তোমার শান্তির ব্যবস্থা করবেন। তুমি শান্ত হও। আমায় দণ্ড দাও, ক্ষমা করে দাও, আমায় দণ্ড দাও, আমায় ক্ষমা করে দাও আমায়। বাবা বলেই এগিয়ে গেল শশী, কিন্তু ঝড় যেন ওকে সরিয়ে দিল। মুহূর্তে বৃষ্টি শুরু হলো। কতগুলো মশাল নিভে গেল ঝড় আর বৃষ্টিতে। আর তেমনি আধার আলো পরিবেশে একটা চিৎকার ভেসে এলো। কেউ কিছু বোঝার আগেই জমিদার বাবুর ছেঁড়া মুন্ডু এসে পড়ল যজ্ঞের আগুনে। আমরা চোখ ঢেকে ফেললাম ভয়ে। মৌ পড়ে যাচ্ছিল, শশী গিয়ে ওকে ধরল। তারপর চারপাশটা হঠাৎ অন্যরকম শান্ত হয়ে উঠল। মেঝেতে তখনও জমিদার বাবুর ফোঁটা ফোঁটা রক্তের দাগ। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মৎস্যকন্যার অভিশাপ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে সুরজিতা, অয়ন্তিকা, সৌর, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সোমা, সুজন, মঞ্জরি, সৌমিতা, প্রণীত এবং ঋতম। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও।
গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।